আমেরিকার মতো বড় একটা শহরে বাস করে দুজন বড় মাফিয়া। একজনের নাম একে, উনি হচ্ছে মাফিয়াদের কিং, আর একজনের নাম এনজে, সে হচ্ছে মাফিয়াদের কুইন। এদের দুজনের মধ্যে সাপ আর নেউলের সম্পর্ক, কিন্তু এখন পর্যন্ত কেউ কাউকে দেখেনি। এখন হয়তো আপনারা ভাবছেন একজন আরেকজনের শত্রু, কিন্তু কেউ কাউকে দেখেনি। এই বিষয়ে বুঝতে পারছেন না, তাই তো? তাহলে বলি, এরা দুজন হচ্ছে টপ মাফিয়াদের মধ্যে অন্যতম। এরা সবসময় একজন আরেকজনের ক্ষতি করার জন্য চেষ্টা করে, কিন্তু এখন পর্যন্ত কেউ কাউকে দেখেনি। শুধু ওরা একজন আরেকজনের শুধু নামটাই জানে। ওরা দুজনে সবসময় মাস্ক ব্যবহার করে, তাই ওরা কেউ কারো মুখ দেখেনি। এবং কি সহকারী দুজনে কখনো কথাও বলেনি। ওরা দুজনেই অনেক বড় লোক, কিন্তু তবু ওরা মাফিয়া জগৎটাকে বেছে নিয়েছে। কিন্তু কেন এই জগৎটাকে বেছে নিয়েছে তা আপনারা কিছুক্ষণ পর জানতে পারবেন। গল্পটা পড়তে পড়তে জানবেন, তাই গল্পটা পড়তে থাকুন, আশা করি নিরাশ হবেন না। চলুন তাহলে একটু গল্পে ফেরা যাক। সকালবেলা আকাশ ঘুমাচ্ছে, তখন কেউ একজন ওর রুমে আসে। এসে আকাশের চুলগুলো ধরে টানতে থাকে, কিন্তু আকাশ তাতে উঠল না। তাই জগে থাকা পানিগুলো আকাশের মুখের উপর ঠেলে দিল। পানি পড়তে আকাশ চিৎকার করে বলে, আম্মু আম্মু, তাড়াতাড়ি আসো, আমাদের ছাদ দিয়ে পানি পড়ছে। আকাশের কথা শুনে ঈশা হাসতে থাকে। ঈশার হাসির আওয়াজ শুনে আকাশের বুঝতে বাকি রইল না যে এটা ঈশার কাজ। ঈশা তুই? আমি তো কি না কি ভেবেছি। আচ্ছা ভাইয়া, আমি যে প্রতিদিন এমন করি তোর রাগ হয় না? তুই আমার একমাত্র বোন, তোর ক্ষতি তো আমি হতে দিতে পারি না। তাছাড়া তোর এই কাণ্ডগুলো আমার অনেক ভালো লাগে। তুই আমার একমাত্র বোন, তোকে কেউ কিছু বললে তো তাকে আমি ছাড় দিব না। ভাইয়া তুই রেডি হয়ে যাই, আব্বু তোকে অফিসে যেতে বলেছে। তুই যা, আমি আসতেছি। ঈশা চলে যায়। এইদিকে আকাশ ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে নিচে নেমে নাস্তা করে চলে যায় অফিসের দিকে। নায়কের পালা শেষ, এবার তাহলে চলুন নায়িকা কি করেছে তা জেনে নেই। ইরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়। ইরা ওর বাবা মায়ের সাথে অনেক ফ্রি, ওনাদের নিজের বন্ধু মনে করে ইরা। আম্মু, আব্বু, আমি ভার্সিটিতে গেলাম। যা মা, তবে সাবধানে যাবি। ঠিক আছে আম্মু, আমি তাহলে গেলাম। ইরা বাসা থেকে বের হয়ে ভার্সিটিতে চলে যায়। এইদিকে আকাশ অফিসের সব কাজ সেরে বাসায় চলে আসে। অন্যদিকে ইরা ভার্সিটির ক্লাস শেষ করে বাসায় চলে আসে, কেননা এই শহরের রাতের বেলা একে আর এনজেল লোক ঘুরে বেড়ায়। সেই জন্য রাতে ছেলেমেয়েরা বাহিরে তেমন একটা ঘোরাফেরা করে না। রাত ঠিক 1টা বাজে। আমাদের দলের সবাইকে কি মানুষ ভয় পাচ্ছে? কিং, সবাই তো ভয় পায়, কিন্তু এই অ্যাঞ্জেল লোকেরাও কিছুটা পায়, কিন্তু সবাই না। এই মেয়েটা চায় কি? ওই মেয়েটা চায় এই পুরো শহরে ও মেয়েটা একাই রাজত্ব করতে। ও তাই নাকি? আমি বেঁচে থাকতে তা কখনোই সম্ভব না। কিং, তাহলে ওই মেয়ের সাথে আমাদের কি করা উচিত? ওর লোকদের যেখানেই পারো ওখানেই যদি মেরে ফেলা হয়, তাহলে তো ওরাও আমাদের লোকদের মারবে। তাহলে এখন কি করা যায় এটাই ভাবতে হবে। বস, আমি একটা খবর পেয়েছি। কি খবর? তাড়াতাড়ি বল। কিং, এই শহরে আরো একটা নতুন গ্যাং এসেছে, ওরা নাকি এই শহরের রাজত্ব করতে চায়। তাহলে খবর নিয়ে কে ওরা? যেখানেই পাবি ওদের মেরে ফেলবি। শোন, কিছু লোক রেডি কর, আমি একটা অপারেশনে যাব। সেজন্য 10 জন লোক রেডি হতে বল, সাথে 2টা গাড়ি। আমি এখনো রেডি হতে বলতেছি, আপনি নিজেও তৈরি হয়ে নেন। রাশেদ গিয়ে কিছু লোককে রেডি হতে বলে। অন্যদিকে আকাশ নিজেও রেডি হয়ে নেয়। 10 মিনিট পর ওরা গাড়িতে করে একটা জঙ্গলের ভিতরে ঢুকে যায়। জঙ্গলের ভিতরে একে একটা পুরনো বাড়িতে ঢুকে। বাড়িটা অনেক পুরনো হলেও কিন্তু বাড়ির ভিতরটা সব কিছু অনেক নতুন, একেবারে যাকে পুরনোর ভিতর গুপ্তধন। এই রুমে গিয়ে আকাশ একটা হাত দিয়ে নিচের প্লাইবোর্ডটা আস্তে করে নিচের দিকে যেতে থাকে। প্রায় 20 ফুট নিচে গিয়ে একটা থেমে যায়। ওরা ওখান থেকে আন্ডার গোডাউনের ভিতরে প্রবেশ করে। ওখানে ওদের বন্দুক, বোমা এবং যাবতীয় যা লাগবে সব ওরা ওখান থেকে নিয়ে যাবে। বয়েজ, তোমাদের যা যা হাতিয়ার লাগবে সব এখান থেকে নিয়ে চলো, কারণ আমরা একটু পর একটা মিশনে যাব। তাই নিজেদের রক্ষা এবং শত্রুদের মারার জন্য প্রয়োজনীয় হাতিয়ারগুলো নিয়ে নাও।
একের কথায় ওর লোক যা কিছু লাগবে তা ওখান থেকে নিয়ে নেয়। ওদের সব কিছু নেওয়া হয়ে গেলে একে ওদের নিয়ে বেরিয়ে পড়ে সমুদ্রের ধারে, কেননা এই সমুদ্রের ধার দিয়ে এনজের লোকেরা এই জায়গা দিয়ে নিয়ে যাবে ওদের মালপত্র। তাই একে এখানে ওর লোকদের নিয়ে এসেছে, যাতে এনজের এই মালপত্রগুলো নিজের কন্ট্রোলে নিয়ে যেতে পারে। সেই জন্য ওরা চুপটি মেরে বসে থাকে কখন এখানে লঞ্চ নামবে আর কখন এরা আক্রমণ করতে পারবে। এইদিকে 30 মিনিট পর দুটা লঞ্চ আসে, সমুদ্রের ধারে পৌঁছায়। ওখান থেকে এনজের লোক এই মালপত্রগুলো গাড়িতে উঠাতে থাকে। বস চলুন এবার ওদের উপর হামলা করি। এখন না, কারণ এখন হামলা করলে ওরা লঞ্চ নিয়ে পালিয়ে যেতে পারবে। তাই সবগুলো মাল ওরা গাড়িতে তুললেই আমরা হামলা করব। তার আগে গাড়িগুলোর চাকা গুলি করে ব্লাস্ট করে দে, এতে করে ওরা আর এখান থেকে যেতে পারবে না। একের কথা রাশার চাকায় গুলি করে দেয়, এতে চাকাগুলো নষ্ট হয়ে যায়। গাড়িতে সব মাল উঠানো হয়ে গেছে, এবার একে ওর সব লোকদের নিয়ে আক্রমণ করতে থাকে। আক্রমণের মধ্য দিয়ে এনজের লোক এনজেকে খবর দিয়েছে একে ওর লোকদের নিয়ে আক্রমণ করেছে। কি? ওই একে এত সাহস আমার জিনিসের ওপর হাত দেয়? তোরা অপেক্ষা কর, আমি আসতেছি। এইদিকে ওদের মধ্যে যুদ্ধ হতে থাকে। এক প্রকারে কেউ আবার কারো থেকে কম না। দুই দলের প্রায় অনেক লোক মারা গিয়েছে, কিন্তু কিছুক্ষণ পর আরও কয়েকটা গাড়ি আসলো। একের লোক নিয়ে চলে আসে, কেননা এখন ওদের সাথে পারা যাবে না, কারণ একের দলের মতো 3-4 জন বেঁচে আছে, কিন্তু ওদের দলে আরও 15 জনের মতো লোক চলে আসতে একের লোক নিচে চলে যায়। কোথায় ওই একে যে আমারই জিনিসের উপর হাত দেয়? কোন সাহসে? কুইন, একে ওর লোক নিয়ে পালিয়ে গেছে, কারণ ওদের দলের অনেক লোকজন আমরা মেরে ফেলি, তখন আপনি লোক নিয়ে এসছেন, এতে করে একে পালিয়ে গেল। শাকিলের কথা শুনে এনজে ভাবতে থাকে, সত্যি কি একের জন্য পালিয়ে গেল, নাকি আমি আসতে চলে গিয়েছে? কারণ এরকম অনেকবার হয়েছে, আমি যেখানে যাই না কেন একে নিজের থেকে ওখান থেকে চলে যায়। কারণ ওই একে তো ইচ্ছে করলে আমাদের সবাইকে এভাবে একাই মেরে ফেলতে পারতো, তাহলে কিছু না করে কেন এভাবে বারবার চলে যায়? কি ভাবছেন কুইন? কিছু না, ওরা যেহেতু চলে গিয়েছে তাই গাড়িগুলো নিয়ে গোডাউনে চলে এসো। তার আগে এইগুলো চাকা ঠিক করে নাও। এইগুলো বলে এনজে চলে আসে ওখান থেকে। এদিকে একে ওই লোকদের নিয়ে চলে আসে আগের আস্তানায়। কিং, একটা কথা বলবো কি? তাড়াতাড়ি বলে শেষ কর, আমাদের এখান থেকে যেতে হবে, ভোর হয়ে আসছে। কিং, বলছিলাম কি, আমরা তো ইচ্ছে করলেও ওদের বাকি লোকদের ওইখানে মেরে ফেলতে পারতাম, কিন্তু আপনি এখান থেকে বারবার ওই কুইনকে দেখলে কেন চলে আসেন? এই প্রশ্নের উত্তর আমার নিজের কাছেই অজানা, তাই অনেক লেট হয়ে যাচ্ছে, এখান থেকে যেতে হবে। একে ওর লোকদের নিয়ে ওখান থেকে বের হয়ে যায় বাসার দিকে। পরের দিন সকালে আকাশ রেডি হয়ে ঈশার রুমে যায়। আজকে আকাশ ঈশার রুমে এসে দেখে ঈশা ঘুমাচ্ছে, তাই আকাশ ঈশাকে ওঠানোর জন্য ওর মুখে পানি ঢেলে দিল। পানি মুখে পড়তেই ঈশার ঘুম ভেঙে গেল এবং সামনে তাকিয়ে দেখে আকাশ হাসতে আছে। ভাইয়া ভালো হচ্ছে না কিন্তু। আমার মুখে পানি ঢালার সময় মনে থাকে না তোর? আর মারিস না, আমি উঠতেছি। তাড়াতাড়ি নিচে নাম, তোকে নিয়ে যাব একটা জায়গায়। ভাইয়া কোথায় যাবি? আয়, তাহলেই বুঝতে পারবি। আমি নিচে গেলাম, তুই আয়। আকাশ নিচে চলে যায়। অন্যদিকে ঈশা ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে নিচে নেমে যায়। ঈশা নামলে ওরা দুজনেই নাস্তা করে নেয়। নাস্তা করা শেষ হলে আকাশ ঈশাকে নিয়ে বেরিয়ে পড়ে ওদের অফিসে। ভাইয়া, আমরা অফিসে কেন যাচ্ছি? আসলেই তো বুঝতে পারবি। তুই বললে কি হয়? তুই আমার সাথে আয়, তাহলেই হবে। আকাশ ঈশাকে নিয়ে অফিসে চলে যায়। অফিসে ওর আব্বুর সাথে দেখা করে। তখন ওখানে ওদের উকিল আঙ্কেল ও ছিল। ঈশা ওর আঙ্কেলের মধ্যে জানতে পারে ঈশার বাবা ওনার পুরো সম্পত্তির অর্ধেক আকাশের নামে আর বাকি অর্ধেক ঈশার নামে করে দিতে চাইছে। আব্বু, আমি একটা কথা বলবো? বল মা, কি বলবি তুই? আমি চাইছি যে পুরো সম্পত্তি তুমি। ঠিক আছে ঈশা, সব সম্পত্তি তোর নামেই করে দেওয়া হবে। আঙ্কেল, আপনি কাগজ রেডি করেন। ধুর, আমি বলছিলাম যে পুরো সম্পত্তি তুমি ভাইয়ার নামে করে দাও। কিন্তু তোকে কিছু না দিতে পারলে তো? আমার কিছুই লাগবে না, আমার শুধু তোমার মায়ের আর ভাইয়ার ভালোবাসা পেলেই চলবে। কিন্তু তোর মাসিক খরচ তোকে কে দিবে?
সব সম্পত্তি যদি আকাশের নামে হয়ে যায় তাহলে তোর কাছে কিছুই থাকবে না, এবং কি তুই ইচ্ছে করলেও আমাদের কোনো ব্যবসা থেকে টাকা নিতে পারবি না আকাশের অনুমতি ছাড়া। বাবা, তুমি তাহলে জানো না ভাইয়া আমাকে একটা ক্রেডিট কার্ড করে দিয়েছে, তাছাড়া নগদও কিছু পাউন্ড আমাকে দেয়, তা তুমি জানোই না। হ্যাঁ, এই জন্যই তুই আমার কাছ থেকে কোনো পাউন্ড চাইতি না। হ্যাঁ, কারণ আমার সব খরচ তো ভাইয়া দেয়, তাই আমি সম্পত্তি দিয়ে কী করব? তাছাড়া বিয়ের পর তো আমি আর একটা বাড়িতে চলে যাব, তাই আমার কিছুই লাগবে না। কিন্তু ঈশা তবুও কিছু তো তুই রাখ। দেখ ভাইয়া, আমার কিছু লাগবে না, কারণ সম্পত্তি থাকলে তুই আমাকে আর পাউন্ড দিবি না, কারণ তখন বলবি তোর কাছে পাউন্ড আছে, তাহলে আমার কাছে কেন চাইছিস? তাই আমি চাই তুই আমার আগের ভাইয়া হয়েই থাক। এরপর ঈশা যখন সম্পত্তি নিবে না তখন সব কিছু আকাশের নামে করে দেওয়া হলো। আকাশ, তাহলে তুই ঈশাকে বাড়িতে পৌঁছে দে। না বাবা, আমি ওকে ভার্সিটিতে দিয়ে আসবো। না ভাইয়া, তুই আমাকে নিয়ে এখন ঘুরতে যাবি। ঠিক আছে, চল তাহলে আমার সাথে। ঠিক আছে ভাইয়া, চল। আব্বু, আমি গেলাম ভাইয়ার সাথে। ফিরতে দেরি হলে বকা দিবে না কিন্তু, আর আম্মুকে তুমি কিন্তু বলে দিবে আমি ভাইয়ার সাথে যাচ্ছি। ঠিক আছে, তুই যা, আমি তোর আম্মুকে কল দিয়ে জানিয়ে দেব। ঈশা আকাশের সাথে চলে যায়। গাড়িতে ঈশা শুধু টপর টপর করতেই থাকে। আকাশ গাড়ি চালাতে থাকে। গাড়ি চালানোর কিছুক্ষণ পরে গাড়ি ট্রাফিক সিগন্যালে আটকে গেল, তাই ঈশা বাহিরের দিকে দেখতে থাকে। তখন আকাশও বাহিরের দিকে দেখতে থাকলো। তখন অন্য একটা গাড়ি ঈশা একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটার শুধু হাত দেখা যাচ্ছে, কেননা হাতটা গাড়ির জানলার বাহিরেই ছিল, তাই হাত দেখতে পেয়েছে। হাতে ছিল চুড়ি। চুড়িগুলো দেখতে অনেক সুন্দর ছিল। ঈশাকে এমন করে বাইরে তাকাতে দেখে আকাশ প্রশ্ন করে, কি দেখছিস এমন করে বাহিরে ঈশা? ওই দেখ, মেয়েটির হাতের চুড়িগুলো অনেক সুন্দর, আমাকে এইগুলো কিনে দিবি? কোনগুলো ঈশা? ওই দেখ ভাইয়া। ঈশার কথায় আকাশ বাহিরে তাকায়। তখন আকাশ মোবাইল দিয়ে ছবি তুলে নেয়। ছবি তুলে নিয়েছি, এখন শুধু এটা পেলেই হবে। ভাইয়া, তবে যাই বলিস না কেন, মেয়েটা কিন্তু অনেক সুন্দর ভাইয়া, তোর সাথে মানাবে। চেহারাটাই তো দেখতে পেলি না তুই, না দেখেই কি বলছিস এমন করে? ভাইয়া, সিগন্যাল শেষ, এবার চল। যাচ্ছি বোন। আকাশ দিয়ে যেতে থাকে, সাথে ইরাও। মেয়েটার গাড়ি যেদিকে যাচ্ছে আকাশও গাড়ি ওই দিকেই নিয়ে যাচ্ছে। ভাইয়া, তুই কি ওই মেয়েটাকে ফলো করছিস? আমি কেন ফলো করব? আমি তো এমনি এমনি নিয়ে যাচ্ছি। বুঝি বুঝি, আমি সবই বুঝি। ডাল মে কুচ কালা হ্যাঁ। ওই, তুই চুপ করবি? এবার নাম। ভাইয়া, আমরা কোথায় এলাম? এটা তো শপিং মল। হ্যাঁ, তোকে নিয়ে এখানেই আসার কথা ছিল। তুই দাঁড়া এখানে, আমি গাড়িটা ভেতরে রেখে আসছি, তারপর তোকে এই চুড়িটা কিনে দিব। তাড়াতাড়ি আসিস কিন্তু ভাইয়া। আকাশ গাড়ি পার্কিং লপে রাখতে চলে যায়। অন্যদিকে ঈশা শপিং মলের ভিতরে ঢুকতে যাবে, ওখানে কিছু বকাটের ছেলে মেয়েদের ইপটিজিং করছে, যার শিকার আকাশের বোন ঈশাও হয়েছে। ঈশা কোথাও না গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকলো। 5 মিনিট পর আকাশ আসলো। আকাশ এসে দেখলো যে ঈশা দাঁড়িয়ে আছে, মন খারাপ করে। কি হয়েছে ঈশা? এই ছেলেগুলোকে মারলো কে? ভাইয়া, ওরা আমাকে বাজে কথা বলছিল, তখন একজন আপু এসে ওদের মেরেছে। যাক, তাহলে আমাকে কষ্ট করতে হয়নি। তবুও ওদের কিছু কথা বলে আসি। ঈশার কাছ থেকে গিয়ে ওদের কাছে যায়। তোদের এত বড় সাহস, আমার বোনকে বাজে কথা বলেছিস? ভাগ্য ভালো আগেই মার খেয়েছিস, নয়তো আমি মারলে বাঁচতে দিতাম না। তাই ভালো চাস তো এখান থেকে কেটে পড়। ছেলেগুলো কোনো রকম গাড়িতে উঠে চলে যায়। অন্যদিকে আকাশ ঈশাকে নিয়ে ভিতরে ঢুকে চুড়ি একটা খুঁজতে থাকে। চুড়িটা দেখে হীরার মতো লাগছে, তাই হীরের দোকানে চলে যায়। ওখানে 4-5টা দোকান খোঁজার পর ওরা চুড়ি একটা খুঁজে পায়। এইটার দাম কত? দোকানদার 50 লাখ টাকা বলে। যেহেতু এই চুড়িটা হীরের দিয়ে করা, সেহেতু দাম তো হবেই। ঈশা, ক্রেডিট কার্ডটা দিয়ে দে ওনাদের। ভাইয়া, আমারটা কেন দেব? আরে তুই দেওয়া আর আমি দেওয়া তো একই, কারণ এটা তো আমার নামে, তাই আমারটা থেকে খরচ করি আর তোরটা থেকে খরচ করি। পাউন্ড তো আমার থেকেই যাবে। ভাইয়া, কথাটা তো মন্দ বলছিস না তুই, আমি তো ভেবেই দেখিনি। ঈশার চুরি কেনা শেষ হলে ওরা ওখান থেকে চলে আসে বাড়িতে। ওরা বাড়িতে আসতে আসতে বিকাল হয়ে যায়। যেহেতু ঈশা আকাশের সাথেই ছিল, তাই ওরা আম্মু কিছু বলেনি। ঈশা, তোর হাতে এটা কি? আর সকালে কোথায় গিয়েছিলি তোরা? ভাইয়া, তুই বল আম্মুকে। আসলে আম্মু,
ওকে আমিই নিয়ে গিয়েছিলাম একজোড়া চুড়ি কেনার জন্য। দেখি তো চুড়িগুলো। ঈশা প্যাকেট খুলে চুড়ি বের করে দেখাই। এইগুলো তো হীরের। এত দামি চুড়ি হাতে দিলে যদি চুরি হয়ে যায়, তাছাড়া ওকে এত দামি জিনিস কিনে দিবি না। একটা মাত্র বোন আমার, ওকে কিনে না দিলে আর কাকে কিনে দিব? তোর আদরে ও বাদর হয়ে যাচ্ছে। এবার ফ্রেশ হয়ে আই, আমি খাবার দিচ্ছি। ঈশা, আজ থেকে এই চুড়িগুলো তুই হাতে দিবি। ঠিক আছে ভাইয়া। ওরা উপরে চলে যায়, কিছুক্ষণ পর নিচে নামে। খাবার খেয়ে যে যার রুমে চলে যায়। এইদিকে রাত হয়ে কিং আর কুইনের জগৎ শুরু হয়। কেননা কিং আর কুইন ওরা দুজনেই রাতে ওদের কাজকর্মগুলো করতে থাকে, যেমনটা আজ রাতেও করবে। তবে আজ রাতে ঠিক তার উল্টো হতে চলেছে, কেননা আজ রাতে ওরা দুজনেই দুটা মিশনে যাবে, তবে তা অন্য মাফিয়াদের বিরুদ্ধে। তাই একের লোক ওদের নিয়ে বেরিয়ে পড়ে, অন্যদিকে এনজের লোকও ওদের নিয়ে বেরিয়ে পড়ে। রাত ঠিক একটা বাজে তখন শুরু হয় কিং আর কুইনের মৃত্যুর খেলা। কিং চলে যায় অন্য আরেকটা জায়গায়, যেখানে শুধু ঘন জঙ্গল আর জঙ্গল। অন্যদিকে কুইন যায় সমুদ্রের ধারে, কেননা ওদের দুজনের মিশন দুইটা জায়গায়। তাহলে এখন চলুন ওদের এই মিশন সম্পর্কে আমি আলাদা আলাদাভাবে বর্ণনা দিয়ে দিব। তাহলে আগে কিংয়ের মিশনের সম্পর্কে বর্ণনা দেয়, তারপর কুইনের। কিংয়ের দলবল নিয়ে চলে যায় জঙ্গলের ধারে, কেননা জঙ্গলে আজকে অন্য একজন মাফিয়া তার কিছু ছোট্টখাটো কাজ করবে। তাই কিং ওখানে এসে ওদের মেরে ওদের কাছ থেকে ওদের সব কিছু নিয়ে যাওয়ার জন্য এসেছে। তোরা পজিশন নিয়ে নে। কিংয়ের কথায় ওর সব লোক পজিশন নিয়ে নেয়। কিছুক্ষণ পর ওই লোকগুলো মাল নিয়ে জঙ্গলের ভিতরে দিয়ে আসলো। তখন ওদের উপর হামলা হয়, সব কিছু নিয়ে নেয় ওদের কাছ থেকে। এই তোরা সাবধান, ওদের কাছে আরও লোক থাকতে পারে, তাই সাবধানে যাবি যাতে করে কোনো অসুবিধা না হয়, এবং এটাও দেখবি গাড়িতে কিছু আছে কিনা। কিংয়ের কথা মতো দুটো লোক গিয়ে দুটো গাড়ি চেক করতে থাকে। দুটো গাড়ি চেক করে ওরা কোনো কিছু পেল না, কেননা গাড়ি দুটো পুরোই খালি। কিন্তু সবচেয়ে আশ্চর্য কথা হলো গাড়িতে মাত্র ড্রাইভার ছাড়া অন্য কোনো লোকেই নেই। কিং, গাড়ি তো পুরো ফাঁকা, তাছাড়া গাড়িতে একটা টাকার মালও নেই। কি বলছিস কি? তাহলে কি এটা কুইনের কাজ? কুইনের কাজ মানে? হ্যাঁ, কুইনের কাজ। কারণ ও হয়তো ওদের কল দিয়ে আমাদের প্ল্যানের ব্যাপারে জানিয়ে দিয়েছে, তাই ড্রাইভার ছাড়া অন্য কোনো লোক নেই, তার উপর ট্রাক খালি। তাহলে কি এটা কোনো ট্র্যাপ আমাদের জন্য? এই তোরা গাড়িগুলো চেক করে দে কোনো বোমা আছে কিনা। কিংয়ের কথায় ওরা গাড়িগুলো চেক করে গাড়ির নিচে বোমা দেখতে পায়। বোমা কিছুক্ষণ পরেই ফাটবে, কিন্তু কিংয়ের ওর লোকদের নিয়ে তাড়াতাড়ি করে ওই জায়গা ছেড়ে চলে যায়। কিং যাওয়ার 1 মিনিট পর ওই ট্রাকগুলো বোমার আঘাতে নষ্ট হয়ে যায়। এতে করে কিংয়ের অনেক রাগ হয়, কারণ কুইনের জন্য এত বড় একটা চালান মিস করলো কিং। ওই কুইনকে তো আমি ছাড়বই না, আমার ক্ষতি করার জন্য ওকে এর শাস্তি পেতেই হবে। এইদিকে কিংয়ের কাহিনী শেষ, অন্যদিকে এবার কুইনের কাহিনী শুরু। কুইন সমুদ্রের ধারে বসে আছে, কখন জাহাজ আসবে আর কখন কুইন সেই জাহাজ থেকে মালগুলো নিয়ে নিবে, এটাই চিন্তা করছিল কুইন। ওদের জাহাজ কতক্ষণে আসবে? কারণ 1 ঘন্টা হয়ে গেল, জাহাজ আসার কোনো নামই নেই। আমিও তো সেটাই ভাবছি। আচ্ছা, কিং যে ওর লোকদের নিয়ে জঙ্গলে গেল, ওখানে তো কিছুই পাবে না, কিন্তু এই যে জাহাজটা আসছে না, এটা কিংয়ের কোনো চাল নয় তো? কুইন হতে পারে, কারণ ওরা যখন কিছু পায়নি তাহলে ওরা হয়তো আমাদের এই কিছু পেতে দিবে না। এই কিংয়ের জন্য আমার অনেক ক্ষতি হচ্ছে। তা ঠিক, কিন্তু এই কিং ইচ্ছে করলে ওই দিন আমাদের মেরে ফেলতে পারতো, কিন্তু কোনো কিছুই করেনি সে। এর কারণটা তো আমাদের অজানা। আমিও তাই ভাবছি। কিং হয়তো আমাদের দয়া দেখাচ্ছে, কিন্তু যখন আমাদের ও সময় আসবে তখন দেখে নিব সব। কুইন এখন তাহলে কি করবেন? এখানে থাকবেন নাকি বসে থাকবেন? এখানে যখন এসেছি তখন একটু সমুদ্রের হাওয়া গায়ে ছুঁয়ে নেই, তাই রোদ্রের সজাগ থাকতে বলো, কারণ বলা তো যায় না কোন দিক থেকে হামলা হয়। ঠিক আছে কুইন, আমি লোকদের সাবধানে থাকতে বলছি। এরপর শাকিল ওদের বাকি লোকদের কাছে যায় এবং ওদের গিয়ে বলে, তোমরা সাবধানে থাকবে, কুইন আরও কিছুক্ষণ এখানেই থাকবে, তাই তোমরা একটু সাবধানে থাকবে, যাতে করে কোনো বিপদ হলে তা আমরা মোকাবেলা করতে পারো। শাকিল কথাগুলো বলে চলে যায়। এভাবে 1 ঘন্টা থাকার পর কুইন ওখান থেকে চলে আসে
এতক্ষণ আপনারা ওদের দুজনের মিশন সম্পর্ক জানলেন, এবার তাহলে চলুন গল্পে ফেরা যাক। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে অফিসে যাবে। তখন ঈশা বলে উঠল, ভাইয়া, আমার সাথে ভার্সিটি যেতে পারবি? ভার্সিটিতে কোনো সমস্যা হয়েছে কি? তেমন কোনো সমস্যা হয়নি, আসলে স্যার গার্জিয়ান নিয়ে যেতে বলেছে। তা শুধু কি তোকেই নিয়ে যেতে বলেছে নাকি বাকিদেরও? বাকিদের কথা জানি না, কিন্তু এখন তোকে যেতে হবে আমার সাথে। আকাশ কোনো উপায় দেখতে পাচ্ছে না, কারণ ঈশা তো আকাশকে না নিয়ে আজকে ভার্সিটিতে যাবে না। তা আকাশ ভালো করে বুঝতে পেরেছে। কি ভাবছিস ভাইয়া? ঠিক আছে, যাবে, কিন্তু বেশি সময় কিন্তু নিব না আমি। যা করার একেবারে তাড়াতাড়ি করে করতে হবে। ঠিক আছে, তাহলে চল আমার সাথে। আকাশ ঈশাকে নিয়ে বেরিয়ে পড়ে দুটো গাড়ি নিয়ে, কেননা আকাশ তো ঈশাকে নিয়ে ফিরতে পারবে না, তাই দুটো গাড়ি করে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে ওরা ভার্সিটিতে পৌঁছে গেল। ঈশা, তুই এগো, ভাইয়া কলটা রিসিভ করে কথা বলে আসতেছি। ঠিক আছে ভাইয়া, তবে লেট কিন্তু করবি না। ওকে মাই ডিয়ার লিটল সিস্টার। একদম পাস দিতে হবে না, তাই তাড়াতাড়ি করে আয়। আমি গেলাম। ঈশা চলে যায় ওর রুমে। এইদিকে আকাশ কথা বলে ঈশার রুমের দিকে যেতে থাকে, কিন্তু ওখানে গিয়ে জানতে পারে ওই রুমের ছাত্রছাত্রীদের হল রুমে যেতে বলেছে। তাই আকাশ হল রুমের দিকে যেতে থাকে। হল রুমটা যেই না আকাশ ঢুকতে যাবে, তখনই একটা মেয়ের সাথে আকাশের ধাক্কা লাগে। ধাক্কা লাগার পরে মেয়েটা আকাশের গায়ের উপর এসে পড়ে। এত করে মেয়েটার ঠোঁট আকাশের ঠোঁটের সাথে এসে মিশে যায়। অন্যদিকে আকাশ তো এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার দিকে। মেয়েটা ব্যাপারটা বুঝতে পেরে তাড়াতাড়ি করে উঠে যায়। চোখে কি কম দেখেন? দেখছেন না আমি বের হচ্ছি, তাই আপনি ইচ্ছে করে ধাক্কা খেয়েছেন। আসলে সুন্দরী মেয়ে দেখলে ইচ্ছে করে আপনাদের ধাক্কা খেতে ইচ্ছে করে। ইরার কথা শুনে আকাশ এবার মেয়েটার দিকে তাকায়। আসলে এই মেয়েটা অনেক সুন্দর, কিন্তু এখন সবার সামনে কিছু একটা তো বলতে হবে, নয়তো প্রেস্টিজ তো এখানেই শেষ হয়ে যাবে। আকাশকে এমন অন্যমনস্ক দেখে মেয়েটা হাতে তুড়ি মারে আকাশের চোখের সামনে। এই যে মিস্টার, কি ভাবছেন এত? ভাবছি আপনাকে কোন দিক দিয়ে সুন্দরী মনে হচ্ছে। আপনি তো একটুও সুন্দরী নন। আসলে কি বলুন তো, যারা আসলে কালো ওদের মধ্যে কিছু মেয়ে নিজেকে সুন্দরী ভাবার চেষ্টা করে, তার মধ্যে আপনি নিজেই আছেন। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। আমি সুন্দরী নই, তাই না? তাহলে আপনার চোখে সমস্যা আছে, গিয়ে ডাক্তার দেখান। আমার চোখ ঠিকই আছে। আপনি একটা কাজ করেন, নিজের মুখটা আগে ভালো করে আয়নায় দেখবেন, এরপর এসে বলবেন। ইরা আর আকাশ কথা বলতেছিল, তখন ছাড়ো প্রিন্সিপাল চলে আসলো। এই কলেজের প্রায় ছাড় আকাশকে চেনে, আবার প্রিন্সিপাল ছাড়ও আকাশকে খুব ভালো করে চেনে। তাই ইরা ও আকাশ এভাবে দাঁড়িয়ে আছে দেখে ওনারা কিছু বলতে যাবে, তার আগে আকাশ বলে, স্যার কোনো সমস্যা হয়নি, আপনি ভেতরে যান, আমি আসছি। ছাড়ও আর প্রিন্সিপাল ছাড় ওনারা সবাই ভিতরে চলে যায়। ওনারা যাওয়ার পর ইরা বলে ওঠে, আপনাকে আমি দেখে নিব, এই অপমানের প্রতিশোধ আমি ঠিকই নেব। তার আগে আপনার ঠোঁটে ইউজ করা লিপস্টিকটা চেঞ্জ করবেন, কেননা একটু মিঠা মিঠা মনে হচ্ছে। আকাশের এই কথা ইরা আরো বেশি লজ্জা পায়। লজ্জা পেয়ে ইরা রুমের ভিতরে চলে যায়। আকাশ রুমে যাওয়ার আগে ঠোঁট মুছে রুমাল পকেটে রেখে দেয়। এরপর আকাশও ভিতরে চলে আসে, কিন্তু অন্য সব ছেলেদের সাথে না বসে স্যারদের সাথে গিয়ে বসে। এইদিকে স্যাররা ওনাদের বক্তব্য দিয়েই যাচ্ছে, অন্যদিকে আকাশের প্রায় সময় যেতেই থাকে। তাই আকাশ ওখান থেকে ওঠে, স্যারদের বলে ওখান থেকে চলে যায়। অন্যদিকে ইরা আকাশের কয়েকটা ছবি উঠিয়ে নেয় অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য। আকাশ ওদের অফিসে চলে আসে। অফিসে এসে নিজের কাজ করতে থাকে, কিন্তু আজকের লিভ কিসটা আকাশের চোখের সামনে বারবার ভেসে ওঠে। এতে আকাশের অজান্তে হাসি পেয়ে যায়। তখন রুমে ঢোকার সময়ে শাহজাহান চৌধুরী খেয়াল করে, কি ব্যাপার, আজকে আকাশকে এত খুশি খুশি দেখাচ্ছে কেন? উনি কথাগুলো বলে চলে আসে রুমে। আকাশ ওর বাবাকে দেখে দাঁড়িয়ে যায়। এ কি আব্বু, তুমি এখানে? আমাকে বললেই তো আমি চলে আসতাম। তেমন কিছু না, বলছি তোকে আজ এত খুশি খুশি দেখাচ্ছে কেন? কই আব্বু, আমি তো ঠিকই আছি। না, আজকে অন্যরকম লাগছে। কি ব্যাপার, আমাকে তো বলতে পারিস। তেমন কিছু হলে তোমাকে অবশ্যই বলতাম। তা আজকে এত লেট করলি যে আসতে? ঈশার সাথে ভার্সিটিতে গিয়েছিলাম, ওখানে ওদের আজকে ফাংশন ছিল।
তাই আমি ওখানেই গিয়েছি। তার মানে ওখানে কিছু একটা ঘটিয়ে এসেছে, তাই এত খুশি খুশি দেখাচ্ছে। কিছু বলবে কি আব্বু? না, তুমি আসতে দেরি করলে, তাই ভাবলাম একবার দেখে যাই আসছো কি না। ও, আমার অনেক কাজ আছে, তুমি এখন যাও। ঠিক আছে। আকাশের আব্বু চলে যায়। ওইদিকে আকাশ কাজটা করতে থাকে। এইদিকে ঈশার কলেজের ফাংশন শেষ করে ঈশা বাড়িতে চলে আসে। এইদিকে ইরা আকাশের ছবি ওর কিছু বন্ধুদের কাছে পাঠিয়ে দেয়, যাতে করে ওরা আকাশের সব খবর এনে দিতে পারে ইরাকে। এভাবে কয়েকটা ঘন্টা পার হয়ে যাওয়ার পর ইরা আকাশের সব খবর পেয়ে যায়। তবে আকাশের সম্পর্কে খোঁজ খবর পেয়ে ইরা বুঝতে পারে এই সব যদি সত্যি হয় তাহলে তো ছেলেটা আসলেই ভালো, কিন্তু তখন অমনটা কেন করলো তাই বুঝতে পারছি না। সে যাই হোক, ওর সাথে তো আমাকে দেখা করতেই হবে, সে যে করেই হোক না কেন। ওই দিন আকাশ চলে আসে রাতের বেলায় বাড়িতে এসে ওর রুমে চলে যায়। পরের দিন সকালে আকাশ বের হয়ে অফিসে যাওয়ার জন্য পথে ইরার গাড়ি নিয়ে বসে আছে। আকাশ পথের সামনে গাড়ি দেখে ওর গাড়িটা থামায়। গাড়িটা থামিয়ে বাইরে চলে আসে। বাইরে এসে বলতে থাকে, ওই কোন ইডিয়েট রাস্তার সামনে গাড়ি রেখেছিস? আকাশ কয়েকবার বলার পরও কেউ জবাব দিচ্ছে না। তাই আকাশ গাড়িটার কাছে চলে যায় দেখার জন্য, গাড়ির ভিতরে কেউ আছে কিনা তা দেখার জন্য। গাড়ির ভিতরে তাকিয়ে দেখে একটা মেয়ে শুয়ে আছে মুখে টুপি দিয়ে, তাই মেয়েটার মুখ দেখতে পাচ্ছে না। কে আপনি? এভাবে পথের মধ্যে গাড়ি আটকিয়ে রেখেছেন কেন? আমার ইচ্ছে হয়েছে সেই জন্য রেখেছি, তাতে আপনার কি? আমার কি মানে? এভাবে গাড়ি রাখলে আমি যাব কি করে অফিসে? কি করে আবার? আমার গাড়িতে করে যাবেন? আপনার কি মাথা খারাপ? আমার গাড়ি থাকতে আমি কেন আপনার গাড়ি করে যাব? গাড়ি ঠিকই আছে, কিন্তু গাড়ির চাকাতে কোনো হাওয়া নেই। ইরার কথা আকাশ গাড়ির কাছে গিয়ে চেক করতে থাকে সত্যি কিনা। গাড়ির চারটা চাকা চেক করে দেখে পিছনের দুটো চাকাতে হাওয়া নেই। তাই অবাক হয়। ইরা গাড়ির কাছে আসে। আমার কথা বিশ্বাস হলো না তো? এবার কি বিশ্বাস হয়েছে? আপনি এমনটা কেন করলেন? কারণ আপনি এখন আমার সাথে যাবেন, আমি যেখানে নিয়ে যাব সেখানে। আমি কোনো অপরিচিত মেয়ের সাথে কোথাও যাব না। তাছাড়া আমি কল দিয়ে অন্য আরেকটা গাড়ি আনিয়ে নিচ্ছি। তাতেও কাজ হবে না, কারণ এখানে নেটওয়ার্ক জ্যামার লাগানো আছে। এখান থেকে 500 মিটার পর্যন্ত কেউ কারোর মোবাইলে নেটওয়ার্ক পাবে না। আর আপনি তো নেটওয়ার্ক জ্যামারের কাছেই, তাই আপনার পাওয়া তো প্রশ্নই ওঠে না। ইরার কথায় আকাশ মোবাইল চেক করে দেখে সত্যিই দেখি নেটওয়ার্ক নেই। নেটওয়ার্ক খুঁজে পেলেন তা তো? আচ্ছা, আপনি আসলে চানটা কি? আর মুখটা এভাবে ঢেকে রেখেছেন কেন? মুখটা দেখাবো, তার আগে আপনি গাড়িতে উঠে বসেন। তাছাড়া এখান থেকে আপনি কোনো গাড়ির সাহায্যও নিতে পারবেন না, কারণ সেই পথও নেই। এইদিকে আকাশ বাহির থেকে একটু গরম লাগতাছে, তাই কোনো উপায় না পেয়ে গাড়িতে উঠে বসে। আকাশ গাড়িতে বসলে ইরার মুখ থেকে টুপিটা সরিয়ে ড্রাইভার সিটে গিয়ে বসে। ওখান থেকে গাড়ির সব দরজা ইরা লক করে দেয়, যাতে করে আকাশ শত চেষ্টা করলেও যেন দরজা খুলে বের হতে না পারে। তার ব্যবস্থা ইরা করে ফেলে। আকাশ এবার ইরার মুখের দিকে তাকিয়ে আছে। আপনি এখানে কেন? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? চিন্তা করবেন না, আমি প্রতিশোধ নিতে আসিনি। আমি এসেছি আপনার সাথে কয়েকটা ঘন্টা সময় কাটানোর জন্য। আমার সাথে সময় কাটিয়ে আপনার কি লাভ এতে? লাভ ক্ষতির হিসেব পরে দেখব। এখন আপনার নামটা বলেন। আমার সম্পর্কে সব তথ্য না নিয়ে আশা করি আপনি এত প্ল্যান করেননি। ঠিক ধরেছেন, আপনার সম্পর্কে সব তথ্য নিয়েই আমি সব প্ল্যান করেছি। তবুও আপনার মুখ থেকে আপনার নামটা শুনতে চেয়েছি। আমি আকাশ চৌধুরী। আচ্ছা, আপনি নিজের নামটা বললেন, অথচ আমার নামটা জানতে চাইবেন না? আমি অপরিচিত কোনো মেয়ের সাথে কোনো কথা বলি না। কথা না বললেও বলতে হবে, কারণ আপনার বোন আমার সাথেই পড়ে, তাই আপনি সেই সুবাদে আমার সাথে কথা বলতেই পারেন। আচ্ছা ঠিক আছে, আপনার নামটা কি? এমনভাবে না বলে একটু মিষ্টিভাবে বলেন। আপনার নামটা কি? আমি ইরা ইসলাম, রফিকুল ইসলামের একমাত্র মেয়ে। আরে উনি তো আমার পরিচিত, আমার কোম্পানির সাথে কাজ করে। জানি আমি সব কিছু। এখন এটা তো বলেন আমরা যাচ্ছি কোথায়? একটু চুপ করে থাকেন, তাহলেই বুঝতে পারবেন আমরা কোথায় যাচ্ছি।
প্রায় 30 মিনিট পর ওরা একটা পার্কের সামনে আসে। এই পার্কটা হচ্ছে কাপলদের জন্য। পার্কের নাম কাপল পার্ক। এই পার্কে ঢুকতে হলে আপনাকে ছেলে মেয়ে একসাথে ঢুকতে হবে। মানে হলো এখানে কোনো ছেলে একা যেতে পারবে না। যেতে হলে মেয়ে নিয়ে যেতে হবে। বাকিটা আপনারা বুঝে নিন। আচ্ছা, আমরা এখানে কেন এসেছি? এখানে তো কাপলরা আসে। তা আমাদের দেখে কি কাপল মনে হয় না? কোন দিক দিয়ে আমাদের কাপল মনে হয়? এখন এখানেই কি দাঁড়িয়ে থাকবেন নাকি ভেতরে যাবেন? দেখুন, আমি অপরিচিত মেয়েদের সাথে যেখানে কথা বলি না সেখানে পার্কে যাব? না গেলে এখন জোর করিয়ে হলেও নিয়ে যাব। ইরা এক প্রকার আকাশকে নিয়ে চলে যায় ভিতরে গিয়ে আকাশ দেখে পার্কটা অনেক সুন্দর। এখানে প্রতিটা জায়গা ছেলে মেয়ে বসে আছে। অনেক সুন্দর না ভিতরটা? হ্যাঁ, অনেক সুন্দর, কিন্তু এখানে কেমন একটা আনইজি ফিল হচ্ছে। আকাশের কথায় ইরা আকাশের একটা হাত জড়িয়ে ধরে, যেমনটা কাপল ও স্বামী স্ত্রী হাঁটে ওইভাবে। আচ্ছা, আপনি এভাবে হাত ধরে হাঁটছেন কেন? আপনার ভালো লাগছে না বুঝি? আসলে আমি তো কখনো এভাবে কারো হাত ধরে হাঁটিনি। এখন থেকে আমার সাথে হাঁটবেন এভাবে। নয়, হ্যাঁ, চলুন ওইদিকে গিয়ে বসি। ইরা আকাশকে নিয়ে ওখানে গিয়ে বসে ওরা কথা বলতেছিল। তখনই কয়েকজন ছেলে ঢুকে গেল। সিকিউরিটি গার্ড ওদের আটকায় বলে সিকিউরিটিকে মেরে ভিতরে ঢুকলো। ওখানে ওই ছেলেগুলো ভিতরে কাপলদের ডিস্টার্ব করতে থাকে, সাথে বাজে বাজে কথা তো আছেই। ওই ছেলেগুলো বাকি সব কাপলদের ডিস্টার্ব করে চলে আসে ইরা ও আকাশের কাছে। ইরা ও আকাশের সামনে এসে যায় বাজে কথা বলবে, তার আগেই আকাশ একটা চর দিয়ে ওখানে থাকা একটা ছেলেকে মারার পর অন্য ছেলেগুলোকে মারতে থাকে। তা দেখে ইরা কিছুটা অবাক হয়, কেননা আকাশকে বাজে কথা বলেছে কিন্তু ওদের কিছু বলেনি। যে ইরাকে বলেছে তখনই আকাশ ওদের মারে। ইরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে, কারণ আকাশের শরীরে প্রচুর পরিমাণে শক্তি আছে, যা এরা ভালো করে জানে, কেননা আকাশের জিম করা বডি দেখলেই বোঝা যায় তা। ওদেরকে মেরে আকাশ ইরার কাছে আসে। আপনি দুঃখ পাবেন না ওদের কথায়, ওরা তো বাজে ছেলে, তাই বাজে বাজে কথা বলে। এ নিয়ে আপনি মন খারাপ করবেন না। আকাশের এমন কথা ইরা আকাশকে জড়িয়ে ধরে। কি করছেন কি আপনি? আপনাকে জড়িয়ে ধরেছি, আর তো কিছু করিনি। এইদিকে আকাশকে কেউ পিছন থেকে, এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? এইদিকে কেউ আকাশকে পিছন থেকে ছুরি মারতে গেলে ইরা ধরে ফেলে। ছুরি ধরার কারণে এতে করে ইরার হাত থেকে রক্ত পড়তে থাকে। ইরার মুখে শব্দ শুনে আকাশ ইরাকে ছাড়িয়ে নিয়ে দেখে ইরার হাত দিয়ে রক্ত পড়ছে, তাই আকাশ তাড়াতাড়ি নিজের শার্ট খুলে ইরার হাত বেঁধে দেয়। ইরার রক্ত দেখে আকাশের মাথা এতটাই খারাপ হয়ে যায় যে আকাশ নিমিষে ওই ছেলেগুলোকে এমনভাবে মারে যে ছেলেগুলো প্রায় মরে যাওয়ার মতোই অবস্থা হয়ে আছে। তোদের এত বড় সাহস! আবারও ওদের মারতে থাকে। ওদের এভাবে মারা দেখে ইরা গিয়ে আকাশকে থামায়। আকাশ ওদের মারা বন্ধ করে দিয়ে ইরাকে নিয়ে চলে আসে হসপিটালে। ডাক্তার ইরার হাতে সেলাই করে দেয়। সেলাই শেষ হলে আকাশ ইরাকে নিয়ে চলে আসে হসপিটাল থেকে। কেন আপনি নিজের ক্ষতি করতে গেলেন? আপনি আমার জন্য যা করলেন, তাই আমি কি করে আপনার ক্ষতি হতে দিতে পারি? আপনি আমার জন্য করলেন, তাই আমিও আপনার জন্য করলাম। তাছাড়া ওই ছুরিটা আপনার পিঠে ঢুকে যেত, এতে করে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারত। তাছাড়া আমার হাতে লেগেছে, কয়েকদিনে সেরে যাবে। আমি আপনাকে বাড়িতে পৌঁছে দিই, চলুন। এখন বাড়িতে গেলে আপু অনেক বকবে, তারপর এমন অবস্থা দেখলে তো আপু হার্ট অ্যাটাকও হতে পারে। তাহলে আপনার কোনো বান্ধবীর বাসায় তো যেতে পারেন। দেখুন, এত কথা না বলে আপনি এখন আমাকে আপনার বাড়িতে নিয়ে যাবেন। কি? আমার বাড়িতে নিয়ে যাব? কি বলছেন এইসব? ঠিকই বলছি, তাই বেশি কথা না বলে চলুন। আকাশ কোনো উপায় না পেয়ে ইরাকে ওর বাড়িতে নিয়ে গেল। বাড়িতে যাওয়ার পর তো হলো এলাহিক কাণ্ড। সবাই একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে আকাশকে। সবার কথা শোনার পর আকাশ বলে উঠল, এই তোমরা থামো তো, সে কখন থেকে শুধু বকেই যাচ্ছ তোমরা।
দেখ ভাইয়া, রাগ করিস না। তুই তো কখনো কোনো মেয়েকে নিয়ে বাড়িতে তো দূরের কথাও বলিস না, কিন্তু আজ সেখানে একটা মেয়েকে নিয়ে বাড়িতে চলে এলি, সেজন্যই তো সবাই জানতে চেয়েছে। তবে ইরা একটা কথা খেয়াল করে, ঈশা যখন কিছু বলে তখন আকাশ একদম চুপ হয়ে থাকে, কোনো কথাই বলে না। এবং কি এতক্ষণ যে আকাশ রেগেছিল তা কেউ না দেখলে চিন্তা করবে না? ঠিক আছে, আমি বলছি। এই মেয়েটির নাম ইরা ইসলাম। আমাকে বাঁচাতে গিয়ে ওর হাত কাটা গিয়েছে। পরে ডক্টর দেখিয়ে ওনার বাড়িতে দিয়ে আসতে চেয়েছি, কিন্তু এই অবস্থায় উনি বাড়িতে গেলে নাকি ওনার মা বাবা বকবে, তাই উনি আমার সাথে চলে এসেছে। এখানে কয়েকদিন থাকবে, একটু ভালো হলেই চলে যাবে আবার। কিন্তু ভাইয়া, ওনার বাড়িতে লোক চিন্তা করবে না? না, করবে না। আমি বাড়িতে কল দিয়ে জানিয়ে দিয়েছি যে আমি কয়েকদিন পরে বাড়িতে ফিরব, তাই। আব্বু এখন আর টেনশন করবে না। ঠিক আছে, তুমি আমার ছেলেকে বাঁচিয়েছ, এতেই আমি খুশি। ঈশা, ওকে একটু রুম দেখিয়ে দে, যাতে করে ওর কোনো অসুবিধা না হয়। ঠিক আছে আম্মু, তাহলে আমি নিয়ে যাচ্ছি। আমার আর ভাইয়ার রুমের মাঝখান যে রুমটা আছে ওখানে নিয়ে যাই। পারুল আক্তার, তাহলে তাই কর। চলেন আপু, আমার সাথে আসুন। ভাইয়া তুই গিয়ে ফ্রেশ হয়ে নে। ঠিক আছে, যাচ্ছি আমি। ইরা আকাশের সাথে যেতে লাগলো। অন্যদিকে আকাশ ওর রুমে চলে গেল। এইদিকে ঈশা তো রুমটা দেখে অনেক অবাক, কেননা রুমটা অনেক সুন্দর করে সাজানো। আচ্ছা, রুমটা কে গুছিয়েছে? আমি গুছিয়েছি। আমার বাবা মায়ের রুম, আমার রুম আর ভাইয়ার রুমটা গুছিয়ে রাখি, সাথে এটাও, কারণ আমরা মাঝে মাঝে সবাই বারান্দায় এসে আড্ডা দিই, তাই এই রুমটা গুছিয়ে রাখি। কি, এই রুমের সাথে বারান্দাও আছে? চলেন আপনাকে দেখাই। এত বড় বারান্দা আমি কখনো দেখিনি। এটা তো কিছুই না, এর চেয়ে বড় বারান্দায় ভাইয়ার রুমে। ভাইয়ার রুমের পাশেই বারান্দা, ওখানে জিম করে ভাইয়া। তার পাশেই আছে সুইমিং পুল। তোমার রুমের সাথে নেই? আছে তো, শুধু বাবা মায়ের রুমে নেই। তাহলে আপু তুমি রেস্ট নাও, আমি নিচে গিয়ে তোমার জন্য খাবার নিয়ে আসছি। কিন্তু আমি খাবো কিভাবে? তুমি কিছু মনে করলে আমি খাইয়ে দেবো কি? তোকে কিছু করতে হবে না, আমি খাইয়ে দিব। আন্টি, আপনি কেন কষ্ট করে খাবার আনতে গেলেন? তাতে কি, তুমি আমার ছেলের জন্য যা পারুল আক্তার, তাতে কি? তুমি আমার ছেলের জন্য যা করলে, তোমার তো কোনো জামাও আনোনি। একটা কাজ করো, তুমি কিছু মনে না করলে ইরার কিছু জামা পরতে পারো আজকে। আমি আকাশকে বলে দিব, ও তোমার জন্য জামা নিয়ে আসবে সকালে। না আন্টি, লাগবে না, আমি ইরার না হয় জামা পরে নিব। ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি, তুমি খেয়ে নাও। আর হ্যাঁ ঈশা, তুই আলমারি থেকে কয়েকটা জামা নিয়ে আয়, ওর যেগুলো পছন্দ হবে ওইগুলো পরতে পারবে। ঠিক আছে আম্মু, আমি তাহলে কিছু জামা নিয়ে আসতেছি। ভাইয়া কয়েকদিন আগে যেগুলো এনেছিল আমি ওইগুলো নিয়ে আসি। এইদিকে ঈশা জামা আনতে চলে যায়। অন্যদিকে পারুল আক্তার ইরাকে খাওয়াতে থাকে। খেতে খেতে ইরার চোখ দিয়ে পানি বের হয়ে গেল ওনাদের ভালোবাসা দেখে। শুধু ওনার ছেলেকে বাঁচিয়েছি বলে আমার এত খেয়াল রাখছে। যদি এই বাড়ির বউ হতাম তাহলে না জানি কি কি করতো। কি হলো ইরা, কাঁদছো কেন? ঝাল কি বেশি হয়েছে? না আন্টি, এমনিতেই কান্না আসছে। তাছাড়া এভাবে অনেক দিন পর আমি কারোর হাতে খেলাম। মাঝে মাঝে আমি ঘুমে থাকলে আম্মুই এভাবে খাইয়ে দিত আমাকে। ঠিক আছে, তুমি সুস্থ হওয়া পর্যন্ত আমি খাইয়ে দিব। সত্যি আন্টি, আপনারা অনেক ভালো। এইদিকে পারুল আক্তার ইরাকে খাইয়ে দিয়ে চলে যায়, সাথে ঔষধও। উনি চলে যাওয়ার পরে ওখান থেকে চলে আসে ঈশা। ঈশা ওই রুমে এসে ইরাকে ড্রেসগুলো দেখাতে থাকে। কোনো পছন্দ হয়? এইগুলো একদম নতুন, এখন আমার পড়া হয়নি। এখান থেকে যেগুলো পছন্দ হয় ওইগুলো পরবেন। এখন চলেন আমি আপনার ড্রেস চেঞ্জ করতে সাহায্য করি, কেননা এটাতে রক্তের দাগ আছে, তাই এটা তাড়াতাড়ি চেঞ্জ করাই ভালো। ঠিক আছে, চলো তাহলে। এরপর ঈশা ইরাকে নিয়ে ওয়াশরুমের ভিতরে চলে যায়। ড্রেস চেঞ্জ করিয়ে দিয়ে বের হয়ে আসে। আপু অনেক সুন্দর লাগছে আপনাকে। ইরা নিজের দিকে তাকায়। সত্যি তো অনেক সুন্দর লাগছে। আচ্ছা ঈশা, এই ড্রেসগুলো কে কিনেছিল?
কে আবার? ভাইয়া কিনেছিল। এখন তো সন্ধে হয়ে গেল, ভাইয়া মনে হয় কিছুক্ষণ পরে আসবে। কোথায় আসবে? কোথায় আবার, আপনাকে দেখার জন্য। ভাইয়ার এতক্ষণে গোসল করা শেষ, হয়তো খাবার খেয়ে আপনার খোঁজ নিতে আসবে। ও তাই বলো, আমি কি না কি ভেবেছি। আচ্ছা, আপনি তাহলে রেস্ট নিন, আমি পড়তে বসবো। এইদিকে ঈশা চলে যায় আকাশ ফ্রেশ হয়ে নিচে নামে খাবার খাওয়ার জন্য। ওখানে গিয়ে জানতে পারে ইরাকে খাবার খাইয়েছে, তাই আকাশ খাবার খেয়ে ইরাকে দেখতে আসে। হ্যাঁ আসুন, আপনার বাড়ি, এখানে পারমিশন নেওয়ার কি আছে? বাড়িটা যারই হোক, ভেতরে ঢুকতে গেলে পারমিশনটা তো নিতে হবে। এখন কেমন আছেন? এখন অনেকটা ভালো আছি। আপনি কি কোথাও বের হবেন? হ্যাঁ, কিছু কাজ আছে, ওগুলো সেরেই আসবো। তাহলে সাবধানে যাবেন। আপনি নিজের খেয়াল রাখবেন, কোনো দরকার পড়লে ঈশাকে ডাক দেবেন, ও আপনাকে সাহায্য করবে। আকাশ কথাগুলো বলে বেরিয়ে পড়ে। অন্যদিকে কিং তার আস্থানে চলে আসে। ওখানে এসে জানতে পারে কুইন নাকি আজ কয়েকদিন ধরে কাজকর্ম করছে না। তাতে আপনার কি? কুইন নিজের কাজ না করলে তো আমাদেরই ভালো। আমি তা বলতে চাইনি। যা বলার তাহলে স্পষ্ট করে বল রাশেদ। আমি এটা বলতে চাইছি, যদি আমাদের বিপক্ষ টিম না থাকে তাহলে যে আমরা জয় হয়েও আনন্দ করতে পারবো না। কথাটা ঠিক বলেছিস। তাহলে একটা কাজ কর, কুইন যতদিন না নিজের কাজকর্ম আরম্ভ করছে ততদিন আমরাও না হয় নিজেদের কাজ অফ রাখি। কিন্তু অফ রাখলেও একটা কথা মাথায় রাখতে হবে। কি কথা কিং? এতে আমাদের উপর অন্য দলের লোক হামলা করতে পারে, তাই তোরা সাবধানে থাকবি। যদি এমনটা হয় তাহলে তোরাও কিন্তু ছেড়ে কথা বলবি না। যদি পারিস কুইন এখন কোথায় আছে তা খুঁজে বের কর। রাশেদ বলল, চেষ্টা করব কিং। তাহলে আজকে আমরা অন্য একটা মিশনে যাই, চল সবাই। কিং ওদেরকে নিয়ে ভিতরে চলে যায়। অন্যদিকে ইরা বাড়িতে একা একা বসে আছে, কেননা ওর ঘুম আসছিল না, তাই বসে বসে টিভি দেখতে লাগলো। তখন ইরার কল আসে। ইরা কিছুক্ষণ কথা বলে কল কেটে দেয়। ইরা তখন কি কথা বলছিল ফোনে তা আপনারা পরে জানতে পারবেন। ওইদিকে কিং ওর লোক নিয়ে কিছু আস্তানে হামলা করে ওখানে থাকা অনেক লোককে মেরে ফেলে। ওদের মারার পর কিং ওখানে কিছু বন্দুক পায়, যা কিনা ওরা অন্য দেশ থেকে এনেছিল। ওই বন্দুকগুলো কিংয়ের লোকদের নিয়ে চলে আসে। বন্দুকগুলো কিং ওর আস্তানায় রেখে চলে যায়। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে চলে যায় ইরার কাছে। ওখানে গিয়ে দেখে ইরা এখনও ঘুমাচ্ছে, তাই আকাশ ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে আকাশ নাস্তা করে চলে আসে। তখনও দেখলো বাকি সবাই নাস্তা করছে, কিন্তু ইরা নেই। তাই ঈশা ইরাকে ডাকতে উপরে আসে। ওখানে এসে দেখে ইরা এখনও ঘুমাচ্ছে, তাই ইরাকে ডেকে নেয়। ইরা ঘুম থেকে উঠলে ঈশা ইরাকে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ করে আসতে বলে। ইরা ফ্রেশ হয়ে আসলো। ঈশা ইরা চুলগুলো ঠিক করে দিল। ইরাকে নিয়ে নিচে নেমে আসে। নিচে নেমে ওরা টেবিলে বসে। তখন সবাই খাবার শেষ করে আকাশ চলে যায় অফিসে ওর আব্বুকে নিয়ে। বাকি রইল ঈশা ও ইরা। এই অবস্থায় দেখে কয়েকদিন আর ভার্সিটিতে যায়নি। এইভাবে দেখতে দেখতে 7 দিন কেটে গেল। ইরা এখন পুরোপুরি সুস্থ। আন্টি, একটা কথা বলার ছিল। কি কথা বলো? আন্টি, আমি তো এখন পুরোপুরি সুস্থ, তাই বলছিলাম কি, আমি তাহলে এখন বাসায় চলে যাই। আরও কয়েকদিন থাকো। না আন্টি, এমনিতে অনেক লেট করে ফেলেছি, তার উপর আমার নিজেরও অনেক কাজ আছে, তাই এবার যেতে চাই। বেশ, তো তাহলে আকাশ বাসায় আসুক, আমি ওকে বলবো তোমাকে যেন বাসায় দিয়ে আসে। তা তোমার বাবা কি করে আর ওনার নাম কি? এইদিকে ইরা উপরে চলে যায়। অন্যদিকে দুপুরে আকাশ বাসায় এসে জানতে পারে ইরা বিকেলে বাসায় চলে যাবে, তাই ইরার রুমে যায় আকাশ। আপনি নাকি বিকেলে চলে যাবেন? মানে কি, বুঝলাম না কথাটা। আপনাকে বুঝতে হবে না, আমি রেডি হচ্ছি, আপনি খাবার খেয়ে রেডি হয়ে নিন। ঠিক আছে। আকাশ নিজের রুমে চলে আসে। ওখানে ফ্রেশ হয়ে নিচে নামে। ওখানে খাবার খেয়ে নিজের রুমে গিয়ে তৈরি হয়ে নেয়। কিছুক্ষণ পর ইরাও নিচে নেমে আসে। ইরা নেমে ওখানে ওদের পরিবারের সবাইকে দেখতেছে। আন্টি, তাহলে আমি যাচ্ছি, দোয়া করবেন। অবশ্যই দোয়া করব। তোমার মতো মিষ্টি একটা মেয়ে যে
যে বাড়ির বউ হবে সে বাড়িতে কখনো দুঃখ থাকবে না। আকাশের মায়ের কথা ইরা কিছুটা লজ্জা পায়। তখন ঈশা বলে ওঠে, ইরা আপু না হয় ওনার নিজের বাড়িতে যাচ্ছে তাই। একটু সেজেছে, কিন্তু তুই এমনভাবে সেজেছিস মনে হচ্ছে বউ নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছিস। আকাশ বলল, মারবো একটা চর, আমি অফিসে যাব, তাই রেডি হচ্ছি, বেশি পাকনামো করবি না, সবার আগে তোর বিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তাহলে তুইও শুনে রাখ, তোর বিয়ে হওয়ার পর যতদিন না পর্যন্ত আমি পপি ডাক না শুনবো ততদিন আমিও এই বাড়ি ছেড়ে যাচ্ছি না। এইদিকে ওদের ভাই বোনের কথা শুনে ইরা হাসবে না চুপ করে থাকবে সে নিজেও বুঝতে পারছে না। অবশেষে আকাশ ইরাকে নিয়ে বেরিয়ে পড়ে। ওরা বেরিয়ে যাওয়ার পর ঈশা ওর আম্মুকে বলে, আচ্ছা আম্মু, ভাইয়ার সাথে ইরা আপুর বিয়ে দিলে কেমন হয়? কি বলছিস এইগুলো? ওই মেয়েটা কি রাজি হবে? তাছাড়া তোর ভাইয়াকে রাজি করাবে কে? আম্মু, তুমি জানো না ওরা দুজনেই কিন্তু দুজনকে পছন্দ করে। আমি এইটুকু শিওর আম্মু। তুই কি করে শিওর হচ্ছিস? কারণ আমি ভাইয়াকে অনেকবার দেখেছি ইরা আপুকে খাইয়ে দিতে, সাথে ইরা আপুকেও ভাইয়াকে খাইয়ে দিয়েছিল। কি বলছিস এইগুলো? তাহলে পানি তলে তলে এত দূর গড়িয়েছে? গড়িয়েছে কি আম্মু? আমার তো মনে হচ্ছে ইরা আপুর হাতে কাটা গিয়েছে বলেই তো ভাইয়া এখানে নিয়ে এসেছে, যাতে করে তুমি ওকে পছন্দ করো, সাথে ওর সাথে ভাইয়ার বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। এমনটা যদি হয় তাহলে তোর ভাইয়াকেও একটা শিক্ষা দিতে হবে দেখতেছি। আচ্ছা আসুক বাড়িতে, তারপর না হয় দেখছি। ও যতদিন না পর্যন্ত ওই মেয়েকে বিয়ে করতে চাই আমাকে এসে না বলবে ততদিন তুইও চুপ থাকবি, সাথে আমিও চুপ করে থাকবো, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু তুমি যে সব কিছুই জানো, এই ব্যাপারে ভাইয়া কিছু যেন বুঝতে না পারে। বুঝবে না? তাহলে তুই এখন রুমে যা। ওইদিকে আকাশ ইরাকে ওর বাড়ির সামনে নামিয়ে দেয়। ইরা অনেকবার ভিতরে আসতে বলেছিল, কিন্তু আকাশ না করে দিয়েছে। এইদিকে ইরা বাড়ির ভিতরে চলে যায়। অন্যদিকে আকাশ গাড়ি নিয়ে অফিসে চলে যায়। ইরা বাড়িতে যাওয়ার পর ওর আব্বু ইরাকে কিছু বলেনি, কেননা ইরা ওর আব্বুকে সব কিছু জানাতো ওখানে কি কি হয়েছিল। ইরার আব্বু অনেক খুশি হয়, কেননা ওরা ইরাকে অনেক সেবা যত্ন করেছে। তার উপর আকাশও অনেক ভালো ছেলে, তাই ইরার আব্বু এই ব্যাপারে ইরাকে সাপোর্ট করেছিল। তাই তো ইরা এতদিন ধরে নিশ্চিন্তে ওই বাড়িতে থাকতে পেরেছিল। এইদিকে আকাশ অফিসে গিয়ে কাজ করে রাতে বাসায় চলে আসে। ভাইয়া, তোর সাথে কিছু কথা ছিল। কি কথা? তাড়াতাড়ি বল বোন, আমি এখন আবার বের হব, কিছু কাজ বাকি আছে। তাহলে তুই কাজ সেরে আয়, পরে বলবো। ঠিক আছে, তোর জন্য কিছু আনতে হবে নাকি? হ্যাঁ ভাইয়া, আমার ফ্রিজ পুরো খালি হয়ে গেছে। কি বলিস? 10 দিনও হলো না, এর মধ্যেই ফ্রিজ খালি? এরকম করলে তো ঠান্ডা লেগে যাবে বোন। কিছু হবে না, তুই আসার সময় সব নিয়ে আসবি। ঠিক আছে, আমি সব নিয়ে আসব। আকাশ বের হয়ে যায়। অন্যদিকে কুইন তার কাজকর্ম শুরু করবে এই কথা শুনে কিংও কাজ করতে চলে যায়। কোনো খবর পেয়েছিস? কুইন এতদিন কোথায় ছিল? না কিং, কেননা কুইন এতদিন ধরে নাকি ওর লোকদের সাথে কোনো কথা বলেনি, তাই আমরা কোনো কিছু জানতে পারিনি। তবে চিন্তা করবেন না, তা চলে এসেছে, তাই আমরা ধীরে ধীরে সব জানতে পারবো। তা নতুন কোনো কাজ আছে কিনা তা নিয়ে আলোচনা করো। খবর পেয়েছি কুইন আজ রাতে একটা মিশনে যাবে, তাও ছোটখাটো একটা মাফিয়ার সাথে। তা তো যাবই, কারণ আমাদের সাথে তো কখনোই পারবে না, তাই শুধু শুধু টক্কর দিয়ে নিজের প্রাণটাও হারাবে না। কথা ঠিক বলছেন, কিন্তু একটু ভয় হচ্ছে। কিংয়ের লোকের ভয়? তাও কিংয়ের ডান হাত তুমি, তোমার কিসের ভয়? আপনি এতদিন ছিলেন না, তাই আপনাকে জানাতে পারিনি। কি কথা? কথাটা হচ্ছে কুইনের কয়েকজন লোক মিলে আমাদের একটা গোডাউনে বোম মেরে ধ্বংস করে দেয়। যদিও তখন গোডাউনে খলি ছিল না, কিন্তু তবুও 1 লক্ষ টাকার মালামাল নষ্ট হয়। কি? কুইনের লোকের এত বড় সাহস কি করে হয় যে আমার গোডাউন ধ্বংস করে? তোরা কোনো কিছু করিসনি কেন? কিং, আমরা আপনার অর্ডারের অপেক্ষা ছিলাম। ওরা যখন আমাদের উপর আক্রমণ করছে তখন আমাদেরও উচিত ওদের উপর আক্রমণ করা, তাই সব কিছু রেডি করে নেয় এবং ওদের উপর আক্রমণ করে ওদের একটা গোডাউন নষ্ট করে দেয়। কি? তাহলে আমি কয়েকজন লোক নিয়ে ওদের উপর আক্রমণ করতে গেলাম। তাড়াতাড়ি যাও, আমি এখন চলে যাচ্ছি। রাশেদ, তুমি সবটা সামলে নিও। চিন্তা করবেন না বস, আমি সব সামলে নিব।
কিং চলে আসে ওখান থেকে। ওইদিকে রাশে 10-15 জন লোক নিয়ে চলে যায় কুইনের গোডাউনে আক্রমণ করার জন্য। ওরা 30 মিনিট পর কুইনের একটা গোডাউনে আক্রমণ করে সব ধ্বংস করে দেয়। ওরা ধ্বংস করে দিয়ে চলে আসে। তখন এই খবরটা কুইন জানতে পারে, তাই ও শাকিলের কাছে জানতে চায় কারণটা। শাকিল বল, কিং হঠাৎ করে আমার গোডাউনে কেন আক্রমণ করেছে? কুইন, আসলে আপনি যখন ছিলেন না তখন আমরা আক্রমণ করি কিংয়ের লোকের উপর। তোরা আমাকে না বলে কেন কাজটা করতে গেলি? ভুল হয়ে গিয়েছে কুইন, এবারের মতো ক্ষমা করে দিন। এই ভুল যেন না হয়। এখন তোরা একটা মিশনে যা, ওখান থেকে সব কিছু নিয়ে এসে গোডাউনের ভিতরে এনে রাখবি। কুইন, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সবটা সামলে নিব। ওইদিকে কুইন চলে আসে ওখান থেকে। কুইন চলে আসার পর শাকিল কিছু লোকজন নিয়ে আরেকটা জায়গায় আক্রমণ করে। ওখান থেকে সব মালামাল নিয়ে চলে আসে। এইদিকে পরের দিন আকাশ সকালবেলা ইরাকে কল দেয়। কল রিসিভ করে চলে আসে আকাশের দেওয়া ঠিকানায়। কেমন আছো? ভালো। তোমার হাতের কাটা দাগটা কি শুকিয়েছে? এই তো, আর অল্প কয়েকটা দিন গেলেই শুকিয়ে যাবে। তা তুমি কি এটার জন্যই ডেকেছো আমাকে? ডেকেছি অন্য একটা বিষয়ে। বাড়ি থেকে আমাকে বিয়ে করানোর কথা বলছে। এখন কি করব বুঝতে পারছি না। এতে বোঝার কি আছে? তা বিয়ে কার সাথে? ওটাই তো আমি জানি না, সেজন্য তোমাকে একটা কথা বলার জন্য এসেছি। কি কথা? তুমি কি আমাকে ভালোবাসো? যদি বাসো তাহলে তোমার কথা আমি পরিবারকে বলবো। যদি এমনটা না হয় তাহলে ওরা যাকে বিয়ে করতে বলবে আমি তাকেই বিয়ে করব। আমার মনে হয় আপনি আপনার বাবা মায়ের পছন্দের মেয়েকেই বিয়ে করা ঠিক হবে, কারণ আমাকে বিয়ে করে নিজের জীবনটা নষ্ট করতে যাবেন না। বেশ, তাহলে তাই হবে। এটা জানার জন্যই তোমাকে ডেকেছিলাম। এইদিকে আকাশ চলে যায়, কেননা আকাশ অনেক আশা নিয়ে এসেছিল ইরার কাছে, কিন্তু ইরা ফিরিয়ে দেওয়ায় সব কিছু এখন শেষ হওয়ার পথে। এইদিকে ইরা মিটমিট করে হেসে হেসে চলে গেল। পাঠক পাঠিকাগণ, ইরার এই মিটমিট করে হাসার কারণ আপনারা খুব তাড়াতাড়ি জানতে পারবেন। তার জন্য গল্পটা ধৈর্য ধরে পড়েন, তাহলে অবশ্যই জানতে পারবেন। এইদিকে আকাশ বাড়িতে এসে ওর বাবা মাকে জানায়, মা, আমি রাজি। তোমরা যার সাথে বিয়ে ঠিক করবে তাকেই আমি বিয়ে করব। তবে তার জন্য 1 মাসের বেশি আমার সময় লাগবে। একটা জায়গায় যেতে হবে। ঠিক আছে, তুই যেখানে যেতে ইচ্ছে হয় যাবি, আমি তোকে বাধা দিব না, কিন্তু ওখান থেকে আসলে কিন্তু তোকে বিয়ে করতে হবে। হ্যাঁ আম্মু, তাই হবে। আকাশ উপরে যায়। এইদিকে আকাশের বাবা মা বিয়ের কথা ফাঁকা করে ফেলে। আকাশের কথা মতো ওনারা বিয়ের ডেট অনেক পিছনে নিয়ে আসে। এতে মেয়ে পক্ষের কোনো অসুবিধা হবে না বলে জানিয়েছে। তাই আকাশের বাবা মা অনেকটাও নিশ্চিত। এইদিকে দিন যত যাচ্ছে কিং আর কুইনের মধ্যে সত্যটা বেড়েই চলছে, কেননা কিং আর কুইনের অবর্তমানে আকাশ ও শাকিল ওরা দুজনের দলের অনেক ক্ষতি করতে থাকে। এতে করে কিং ও কুইন যখন খোঁজ নিতে যায় তখন এই লোকগুলো ওনারা শুনতে পায়। এতে ওরা দুজনে আরও হিংস্র হয়ে ওঠে। ওই কুইনের তো দিন দিন সাহস বেড়েই চলেছে, ওকে তো এবার মারতেই হবে। এইদিকে কুইনেরও ঠিক একই কথা, কিংকে মারতে তা নিয়ে কথাবার্তা চলতেছে। কি করে ওরা একজন আরেকজনের ক্ষতি করবে তা নিয়ে রাতভর প্ল্যান করতে থাকে। ওরা সব কিছু প্ল্যান করে ফেলে। রাতের আধারে কিং চলে যায় কুইনের আস্তানায় এবং কুইন চলে আসে কিংয়ের আস্তানায়। ওরা দুজনের আস্তানায় হামলা করে সব কিছু ধ্বংস করে দেয়। এতে করে ওরা দুজনেরই এখন আস্তানা শূন্য। এক কথায় ওদের মেন আস্তানাগুলো ওদের দুজনের জন্যই ধ্বংস হয়ে যায়, কেননা একজনের আরেকজনের উপর এতটাই হিংস্র হয়ে উঠেছে তা বলার বাহিরে। অন্যদিকে সকালবেলা আকাশ ঘুম থেকে উঠলে ঈশা ওর কাছে আসে। ভাইয়া, তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা বোন, তাড়াতাড়ি বল, আমাকে আবার বের হতে হবে। ভাইয়া, আমি বিয়ের সব কিছু রেডি করে এসেছি। তোদের দুজনেরই বিয়ে ঠিক 1 মাস পরেই হবে। ঠিক আছে, তোরা যা ভালো মনে করিস। আকাশ রেডি হয়ে চলে যায় বাড়ি থেকে। এইদিকে কিংয়ের লোকদের যেমন এখন শূন্য আস্তানা, ঠিক তেমনই কুইনের লোকদেরও তেমন শূন্য আস্তানা। তাই ওরা দুজনেই নতুন করে গোপনভাবে ওদের আস্তানা তৈরি করতে থাকে। কিং এখন রাতের সাথে সাথে দিনও কাজ করতে থাকে লোকজন দিয়ে, যাতে করে তাড়াতাড়ি আস্তানা তৈরি হয়ে যায়।
অন্যদিকে কুইনও তাড়াতাড়ি সবকিছু তৈরি করতে থাকে। 20 দিন পর ওদের আস্তানা তৈরি করা হয়ে গেছে। তখনই রাশেদ বলে, কিং, একটা কথা বলবো। কি কথা? বলছিলাম কি, আমরা কুইনের সাথে একটু কথা বলে নিয়ে সব কিছু ঠিক করে নিলে কেমন হয়? আমরা কি দুর্বল নাকি যে আমরা ওদের সাথে কথা বলতে যাব? কিং, তা বলেনি আমি। দেখো, আমরা নতুন একটা আস্তানা তৈরি করতেছি। হয়তো কুইনও নিজের আস্তানা তৈরি করতে ব্যস্ত। আমরা কি কিছু হলে আমরা ওদের আস্তানা ধ্বংস করব, আবার ওরা আমাদেরটা। এতে তো আমাদের সাথে করে ওনাদেরও ক্ষতি। তাই এটা নিয়ে একটু কথা বলে নিলে তেমন কিছু হবে না। কয়েকদিন তোরা অপেক্ষা কর, দেখ আগে পরিস্থিতি কি হয়। ততদিন পর্যন্ত না হয় আমরা একটু চুপ করেই থাকি। এছাড়া এখনও কাজ শেষ হতে 4-5 দিন সময় লাগবে। আগে এই দিকটা শেষ হোক। আমি এখন যাচ্ছি, কয়েকদিন এখানে আসবো না। ততদিন তুই সামলে নিবি, কিন্তু কোনো প্রকারের ভুল করা চলবে না। তাহলে তাই হবে। কিং চলে যায়। অন্যদিকে কুইনের সাথে থাকা শাকিলও কুইনকে ঠিক একই পরামর্শ দিতে থাকে। কুইনও সব কিছু ঠিক করে চলে আসে ওখান থেকে। এইদিকে আকাশের বিয়ের তারিখ আস্তে আস্তে এগোতে থাকে, কেননা আকাশের দেওয়া শর্ত অনুযায়ী 1 মাস 10 দিন বাকি আছে। এইদিকে আকাশ আছে অনেক টেনশনে, না পারছে ইরাকে ভুলে থাকতে, না পারছে বিয়েতে রাজি হতে। কিন্তু এখন তো কিছুই করার নেই, কারণ আকাশ এখন ইচ্ছা করলেও কিছু করতে পারবে না। কারণ 1 মাস সময় নিয়েছে, যদি এখন মানা করে দেয় তাহলে ওর পরিবারে অনেক ছোট হয়ে যাবে। এইদিকে আকাশ একটি বারের জন্য কার সাথে বিয়ে ঠিক হয়েছে তার নাম তো দূরের কথা, তার ছবি পর্যন্ত দেখেনি। কারণ আকাশ ভেবেছিল ইরা ওকে ভালোবাসে, তাই ওকে বিয়ে করতে চায়। কিন্তু তা না হওয়ায় আকাশের অনেক মন খারাপ, তা বাড়ির সবাই খেয়াল করে। এইদিকে 5 দিন চলে যায়। আকাশ বাড়ি অফিস সামলাতে থাকে, সব কিছু ঠিক চলছে। কিন্তু হঠাৎ করে আকাশ বাড়ি থেকে চলে যাওয়ার পর, এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? আকাশ বাড়ি থেকে চলে যাওয়ার পর ইরা আকাশদের বাড়িতে আসে। ইরাকে বাড়িতে দেখে ওরা অনেক খুশি হয়। ইরাপু, তুমি এই সময়? কেন আসতে পারি না বুঝি? আরে আমি তা বলিনি, তুমি এতদিন আসোনি, কিন্তু হঠাৎ করে আজকে এসেছো, তাই একটু আশ্চর্য হলাম আর কি। বারে আসবো না কি বলতেছো? কয়েকদিন পর বিয়ে, এখন না আসলে তো বলবে তোমাদের ভুলেই গিয়েছি, পরে তো আমাকে চিনতেই পারবে না। তা যা বলেছো, চলো ভাইয়া রুমে নিয়ে যাই। ও রুমে এখন আর যাবো না, তোমার রুমে চলো যাই। এখন তো যাবে না কেন, তা তো বুঝেছি আমি, তবুও চলো তাহলে আমার রুমে। ইরা ঈশার সাথে রুমে চলে গেল। কিছুক্ষণ পর নাস্তা দিয়ে গেল। ওরা নাস্তা খেতে খেতে কথা বলতে থাকে। তা আকাশ কিছু বোঝে যায়নি তো? ভাইয়া এখনো কিছুই জানে না, তার জন্য মুখ এত গোমরা করে রাখে। তুমি যদি দেখতে তাহলে বুঝতে পারতে। আচ্ছা, মানুষটাকে এত কষ্ট দেওয়াটা কি ঠিক হচ্ছে? বাবা, বিয়ে না হতেই দরদ দেখাতে শুরু করলো, না জানি বিয়ের পর কি কি করে। বিয়ের পর আমি ওকে যা করার করব, তখন আর পালাতে পারবে না। তা যা বলেছ, তখন তো ভাইয়া তোমাকে দেখলে শক খাবে। আমি যে কারণে এসেছি, বিয়েটার বাকি যেহেতু 1 মাস হয়ে আসতেছে, তাই আব্বু জানতে চেয়েছে কবে তোরা যাবি। আসলে ভাইয়ার জন্য লেট হয়ে যাচ্ছে আমাদের, ভাইয়া তো 2 দিন পরে জানাবে। কোনো একটা কাজ নিয়ে ভাইয়া একটু ব্যস্ত তো, তাই। আচ্ছা তাহলে আমি এবার উঠি, তোমরা সব কিছু ঠিক হয়ে গেলে চলে এসো। হ্যাঁ, ভাইয়ার মত পেলেই আমরা চলে আসবো, তাছাড়া আসার আগে আমরা অবশ্যই জানাবো। তাহলে আমি এখন উঠি। আপু বিকালে যেতে পারবে তো? না ঈশা, আমার অনেক কাজ পড়ে আছে, সেগুলো শেষ করে তারপর। আচ্ছা, বিয়ের আগে আবার আসবে কিন্তু। ঠিক আছে, অবশ্যই আসবো। তাহলে এখন যাই আমি। তাহলে আসো। ইরা চলে যায়। এইদিকে ঈশা ও বাকি কাজগুলো করতে থাকে, কেননা কয়েকদিন পর ওদের বিয়ে, সেই জন্য অনেক কাজ পড়ে আছে। এইদিকে ইরাও
কিছু কাজ পড়ে আছে, ওইগুলো শেষ করবে। এইভাবে দেখতে দেখতে 5 দিন কেটে গেল। আকাশ এখন মোটামুটি বাড়িতে এসে জানায় বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য। আকাশের মুখে এই কথা শুনে সবাই অনেক খুশি হয়। সেই জন্য পরিবারের সবাই চলে যায় ইরাদের বাড়িতে, শুধু আকাশ বাড়িতে থেকে যায়। ওখানে গিয়ে ওনারা ইরার বাবা মায়ের সাথে কথা বলে বিয়ের দিন ঠিক করে ফেলে। বিয়ের 5 দিন পর ওনারা ঠিক করে, কেননা এমনিতেই অনেক সময় পার হয়ে গেছে, তাই ওনারা এর চেয়ে বেশি সময় নিতে চাইছে না। তাই ওদের বিয়েটা এরা তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে আকাশকে বিয়ের কথা জানায়। পরিবারের সবাইকে খুশি দেখে আকাশ নিজেও খুশি, কিন্তু ভিতরে ভিতরে আকাশ এখনও ইরাকে ভালোবাসে। এইদিকে বাড়িটা খুব সুন্দর করে সাজানো হচ্ছে, সাথে বাড়ির সবাই শপিং মলে যাচ্ছে, সাথে আকাশকেও নিয়ে যাচ্ছে। ভাইয়া একটা কথা বলতো, তুই কি এই বিয়েতে এত খুশি নয় কি? তোদের খুশিতেই আমি খুশি, তাই আমার কিছু বলার নেই। থাক ভাইয়া, দুঃখ করিস না। শপিং মল এসে গিয়েছে, আমি তোর সাথে একসাথে ঢুকবো। তুই ভেতরে যা, আমি গাড়িটা পার্ক করে আসছি। না ভাইয়া, ওই দিন এখানে এসেছিলাম, শপিং মলের বাইরে কিছু বাজে ছেলে আছে, ওরা আমাকে অনেক বাজে কথা বলেছিল, তাই। কোন ছেলেগুলো আমাকে দেখিয়ে দিবি? ঠিক আছে ভাইয়া, দেখিয়ে দেব। আকাশ গাড়ি পার্কিং করে আসে। ওখানে গিয়ে গাড়িটা রেখে ঈশাকে সাথে করে নিয়ে চলে আসে। ঈশা, তুই ভেতরে যা, আমি দেখছি কোন ছেলে তোকে বাজে কথা বলে। ঈশা ভিতরে চলে যাচ্ছে, তখন কিছু ছেলে ঈশাকে অনেক কথা শুনিয়ে দিল। আকাশ ঈশাকে ভিতরে যেতে বলে। ঈশাও তাই করলো। ঈশা ভিতরে যাওয়ার পর আকাশ ছেলেগুলোর কাছে গিয়ে ওদের ইচ্ছা পরিমাণে মারতে থাকে। ওরা আকাশের হাতে অনেক মার খেতে থাকে। ওদের মারতে দেখে ওখানে থাকা অনেকে হাত তালি দেয়, আকাশকে উৎসাহ দেয়, কেননা এই ছেলেগুলোর জন্য এখানে কেউ ঠিকমতো শান্তিতে ভিতরে ঢুকতেই পারে না। আকাশ ওদের ইচ্ছা মতো মেরে ভিতরে চলে যায়। ভাইয়া, এত দেরি হলো আসতে যে? ওদের একটু বোঝাতে সময় লেগে গেল। ভাইয়া এখন বল, ভাবির জন্য কোন শাড়িটা পছন্দ করব? ঈশা, তোর পছন্দ মতো একটা নিয়ে নে, তাহলেই তো হয়। তোর কি মাথা ঠিক আছে? বউ তোর আর শাড়ি পছন্দ করবো আমি? আমার কি অন্য কোনো কাজ নেই নাকি? আরে রাগ কেন করছিস বোন আমার? এই তো পছন্দ করে দিচ্ছি, তবু এখন মুখ গোমরা করে থাকিস না। আকাশ ওখান থেকে কয়েকটা শাড়ি দেখতে থাকলো। শাড়িগুলো দেখে আকাশের ইরার কথা মনে পড়ে গেল। তাই আকাশ ইরার কথা ভাবতে ভাবতে একটা শাড়ি ঠিক করে ঈশার হাতে দিল। ঈশা শাড়িটা দোকানদারকে প্যাক করে দিতে বলল। দোকানদার সবগুলো জিনিসপত্র প্যাক করে দিল। এরপর গেল গহনা কিনতে। ওখানে আকাশ পছন্দ করে গহনা কিনে সবগুলো গহনা নিয়ে আসার সময় আকাশ ঈশাকে বলে, ঈশা, তুইও নিজের জন্য একটা দেখ। না ভাইয়া, এমনিতেই আমার অনেকগুলো গহনা আছে, আমি কিনবো না। আচ্ছা, সব কিছু নেওয়া কি হয়েছে নাকি আরও কিছু বাকি আছে? যা বাকি ছিল ওইগুলো আমার তো আগের দিনে কিনে নিলাম, এখন আজকে বাকিটা কিনলাম। তাই এখন চল বাসায় যাই, কাল তো গায়ে হলুদ, তাই তোকে বাসায় যেতে হবে তাড়াতাড়ি। এইগুলো নিয়ে ওরা বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে দুই পক্ষ ওদের সব রকম কেনাকাটা করা শেষ করে, গায়ে হলুদ শেষ করে বিয়ের দিন চলে আসে। বিয়ে বাড়িতে ঈশা আকাশকে নিয়ে যেতে থাকে, তার সাথে বাড়ির এবং আত্মীয় তো আছেই। ওই দিনের মতো ওদের বিয়েটা হয়ে যায়, কিন্তু আকাশ এখনও মেয়ের নামটাও জানে না, কেননা আকাশ রেজিস্ট্রারির আগে সব করেছিল, যার জন্য আকাশের কনের নামটা জানতে পারেনি। ওই দিনের মতো ওদের বিয়ে হয়ে গেল। ইরাকে নিয়ে ওরা বাড়িতে চলে আসে, যদিও ইরা আসার সময় একটু কান্নাও করেনি, কেননা কান্না করলেও বা কী হবে, বিয়েটা যে তার পছন্দের মানুষের সাথেই হচ্ছে। ইরাকে বাড়িতে নিয়ে আসার পর আকাশের রুমে নিয়ে বসিয়ে রাখা হলো। রাত 1টা। আকাশ রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে খাটের পাশে যেতেই ইরা বিছানা থেকে নেমে আকাশের পাশ হয়ে সালাম করে। সালাম করতে হবে না আপনাকে, আপনি উঠে বসুন। দেখুন, আমি আপনার বিবাহিত স্ত্রী, তাই আমাকে তুমি করে বলতে পারেন। দেখুন, আমি অন্য একজনকে ভালোবাসি, তাই আপনাকে মেনে নিতে আমার কিছুদিন সময় লাগবে। আমি জানি আপনি অন্য কাউকে ভালোবাসেন, তাই কোনো ব্যাপার না। যেই দিন আমাকে মেনে নিতে পারবেন সেই দিন আমার পাশে ঘুমাতে পারবেন। তাই এখন আপনি নিচে মেঝেতে গিয়ে ঘুমান, নয়তো বারান্দায় থাকা সোফাতে। আপনি কি করে জানেন আমি অন্য কাউকে ভালোবাসি? আর আমার রুমের ভেতর যে বারান্দা আছে তা কি করে জানলেন? দেখুন, আমি তো এতক্ষণ এই রুমেই ছিলাম, তাই আমি একটু হেঁটে হেঁটে দেখছিলাম, তখন ওই দিকটায় গিয়ে দেখি বারান্দা, তাই জানতে পারলাম। ও বুঝলাম,
তাহলে আমি বারান্দায় যাই, ঠিক আছে? যান তাহলে। আকাশ ইরার কথা মতো বারান্দায় চলে যায়। এইদিকে ইরা তো হাসতে হাসতে শেষ, কেননা আকাশ যে এত বোকা তা ইরা জানা ছিল না। এইদিকে আকাশ চেঞ্জ হয়ে বারান্দায় থাকা সোফায় শুয়ে পড়ে। আকাশ ঘুমিয়ে পড়লে ইরাও চেঞ্জ করে বারান্দায় চলে যায়। ওখানে আকাশকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। আকাশও ইরাকে কলবালিশ মনে করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। ইরা শত মজা করুক না কেন আকাশকে তো ও ভালোবাসে, তার উপর নিজের স্বামী, তাই ওকে কষ্ট তো আর দিতে পারে না। তাছাড়া এই রাতটা প্রতিটা মেয়ের কাছে গুরুত্বপূর্ণ। তাই ইরাও আকাশের সাথে ঘুমিয়ে চাঁদ দেখার পাশাপাশি স্ত্রীর অধিকারও পালন করেছে। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে দেখে ইরা বারান্দায় আকাশের সামনে বসে আছে। আকাশ প্রথমে এটাকে স্বপ্নে ভেবেছিল, তাই আবারও ঘুমিয়ে পড়ে চোখ মেলে তাকায়। তখন ইরাকে দেখতে পায়, তাই সোফা থেকে লাফ দিয়ে উঠে বলে, এ কি ইরা, তুমি এখানে কেন? বারে, আমাকে ভালোবেসে এখন অন্য আরেকটা মেয়েকে বিয়ে করলে, সারা রাত রোম্যান্স করে তার সাথে এখন বলছো আমাকে চিনো না? বিশ্বাস করো ইরা, তুমি আমার ভালোবাসা ফিরিয়ে দেওয়ার পর আমি বাড়িতে এসে জানাই যে বাড়ির সবার পছন্দের মেয়েকেই বিয়ে করব। তাছাড়া রোমান্স কি বলছো তুমি? আমি তো ওই মেয়ের নামটা তো দূরের কথা, ওকে কখনো চোখেও দেখিনি, তার জন্য রাতে এখানে ঘুমিয়েছি। কিন্তু তুমি বিয়েতে আসছো ভালো কথা, এখানে যদি আমার বউ তোমাকে আর আমাকে দেখে ফেলে, না জানি আমার কি হাল করবে। এইদিকে আকাশের মুখে কথাটা শুনে ইরা মিটমিট করে হাসতে থাকে, যা আকাশের কথা বলার সময় বুঝতে পারে। এই তুমি হাসছো কেন? তাড়াতাড়ি করে যাও এখান থেকে, নয়তো আমার অবস্থা তো পুরোই শেষ। ঠিক আছে, আমি আন্টির সাথে দেখা করে আসি। মায়ের সাথে কেন দেখা করবি? বারে, আন্টি তো আমাকে চিনে, তাছাড়া ঈশাও চিনে, তাহলে সমস্যা কোথায়? তাছাড়া কেউ জিজ্ঞেস করলে বলবো আমি ঈশার বান্ধবী, তাহলেই তো হয়। তাহলে তুমি গোসল করে রেডি হয়ে একসাথে নিচে নামবে। তা না হয় নামলাম, কিন্তু আমার বিয়ে করা বউ কোথায়? না জানি তোমাকে দেখে কি কাণ্ড বাঁধিয়ে বসে। আরে ওকে দেখলাম আমাকে রান্নার কাজে সাহায্য করছে, তাই আমি এই ফাঁকে তোমার সাথে দেখা করতে আসলাম। তাহলে তুমি যাও, আমি আসছি। ইরা মিটমিট করে হাসতে হাসতে নিচে নেমে গেল। এইদিকে আকাশ ফ্রেশ হয়ে রেডি হয়ে নেমে এলো নিচে। আকাশ নিচে নেমে ডাইনিং টেবিলে বসে নাস্তা করতে, তখন ইরা আকাশের সামনে নাস্তা নিয়ে আসে। নাও নাস্তা করো। তুমি এখানে কেন? আমার বউ দেখলে তো তেলে বেগুনে জ্বলে উঠবে। কিছু হবে না, তাড়াতাড়ি করে খাও। ওদের এমন ফুসির ফাঁসি করা দেখে ঈশা বলে, ভাইয়া, সারা রাত কথা বলার পরও কি তোদের কথা হয়নি? যে এখনও এসেও কথা বলছিস? ভাবি তুমিও না, ভাইয়াকে খেতে দাও। এমনিতে ভাইয়া এই কয়েকটা দিন ঠিক মতো খেতেও পারেনি। ইরাকে ঈশা ভাবি বলাতে আকাশ ইরার দিকে তাকায়। তখন দেখে ইরা মিটমিট করে হাসছে। হাসতে হাসতে উপরে চলে গেল। তখন আকাশ ঈশার দিকে তাকিয়ে দেখে ঈশাও হাসছে। তখন আকাশের বুঝতে বাকি রইল না যে এইগুলো ওদের প্ল্যান করা। তাই আকাশ নাস্তা করে উপরে যায়। উপরে গিয়ে দরজা আটকে দেয় এবং ইরার কাছে গিয়ে ইরার কোমর ধরে আকাশ নিজের সাথে মিশিয়ে নেয়। বাহ, ভালোই তো ম্যাডাম, আমার সাথে ডাবল রোল খেললে, আমার রাতটাই মাটি করে দিলে। কিছুই মাটি হয়নি। তোমার মনে আছে তুমি বারান্দায় গিয়ে শুয়ে পড়েছিলে? হ্যাঁ, মনে পড়ে তো। তার কিছুক্ষণ আমার পাশে কিছু একটা ছিল, আমি তো কোলবালিশ মনে করে জড়িয়ে ধরে শুয়ে পড়েছিলাম। কিন্তু কেন বলো তো? আসলে ওটা কোলবালিশ ছিল না, আমিই ছিলাম। কি, ওটা তুমি ছিলে? হ্যাঁ, আমিই ছিলাম। আসলে তুমি যখন আমাকে বলেছিলে তুমি অন্য কাউকে ভালোবাসো, তখন আমি রাগ করে তোমাকে ওখানে ঘুমোতে বলি। পরে ভাবলাম সে আমাকেই তো ভালোবাসে, তাই আমি তোমার পাশে এসে তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি। কারণ এই রাতটা তো একবারই আসে, তাই তোমাকে কষ্ট দিতে চাইনি, সেই জন্য তোমার পাশে ঘুমিয়ে পড়েছি। কিন্তু তুমি কোলবালিশ মনে করে যা করলে না আমার সাথে। আমি কি করলাম? যা করেছো তা বলা যাবে না। এরপর ভাবলাম তোমার সাথে একটু মজা করি, তাই তখন অমনটা করলাম তোমার সাথে। তুমি আমাকে এত বোকা বানালে? জীবনে কারো কাছে এতটা বোকা হয়নি আমি যতটা তুমি আমাকে বোকা বানিয়েছো। সত্যি, আমি ভাবতেও পারিনি
তুমি এতটা বোকা হবে। কথাটা বলে ওরা দুজনে হাসতে থাকে। এইভাবে চলছিল ওদের জীবন। ওরা তো একজন আরেকজনকে ছাড়া কিছুই বুঝতেছে না। এবং কি মেয়েরা বিয়ের পর বাপের বাড়িতে যায়, কিন্তু ইরা আজ 10 দিন হয়ে গেল, কিন্তু এখনও বাপের বাড়িতে যাবে বলে মনেই হচ্ছে না। তাই আকাশ ইরাকে বলে, আচ্ছা, তোমার তো এবার বাড়িতে গিয়ে কিছুদিন থেকে আসা দরকার। যাব, তবে তোমাকেও আমার সাথে যেতে হবে, কারণ আমি তোমাকে ছাড়া একা একা থাকতে পারবো না। চিন্তা করো না, কাল সকালে আমি তোমাকে নিয়ে গিয়ে দিয়ে আসব। ওখানে আমি না হয় একটা রাত থেকে পরের দিন চলে আসব। আচ্ছা, তাই করব। পরের দিন সকালে আকাশ বাড়ির সবাই থেকে বিদায় নিয়ে ইরাকে নিয়ে বেরিয়ে পড়ে। ইরাদের বাড়িতে পৌঁছে গিয়েছে আকাশ। ওখানে আজকে প্রথম দিন আকাশের। ইরা রুমটা দেখতাছে। আমার রুমটা কেমন দেখতে? অনেক সুন্দর। তার দেয়ালে এভাবে সব জায়গায় আমার ছবি কেন? বারে, তোমাকে ভালোবাসি অথচ তোমার ছবি রাখবো না, তা কি করে হয়? এইভাবে ওই বাড়িতে আকাশের একটা দিন কেটে গেল। পরের দিন সকালে আকাশের কল এলো। তাই আকাশ ভেবে নিয়েছে এখানে থেকে যে করেই হোক আজকে বের হতেই হবে, কেননা এখানে থাকলে এরা কিছুতেই বের হতে দিবে না। তাই আকাশ ইরার কাছে যায়। ইরা, আমি না আজকে বের হব, আমার কিছু কাজ আছে। তোমাকে আমি না হয় এর পরের দিন বিকেলে নিতে আসব। এইদিকে ইরা মনে মনে ভাবে, যাক বাবা, বাঁচা গেল। আমি আকাশকে বলার আগেই আকাশ বলে দিল, নয়তো আকাশকে এভাবে চলে যেতে বললে ও অনেক দুঃখ পেত। ভালোই হয়েছে আকাশ নিজে থেকে যাওয়ার কথা বললাই। কিছু বলছো না যে? আচ্ছা যাও, তবে সাবধানে যাবে। এইদিকে আকাশ বিকালে বের হয়ে যায়। অন্য কিংয়ের আস্তানায় এসে জানতে পারে কুইনের বিয়ে হয়ে গেছে। তার সাথে এটা জানতে পারে রাশেদ কুইনের লোকদের মারতে গিয়ে রাশেদ ও কুইনের ডান হাত শাকিলও মারা যায়। এইদিকে এমন কথা শুনে কিং তো প্রচণ্ড রেগে যায় এবং না চাইতেও চোখ দিয়ে পানি বের হয়ে গেল। কি, ওই কুইনের এত বড় সাহস আমার সবচেয়ে কাছের লোকটাকে মেরে ফেলে? এই তোরা কে কোথায় আছিস? সব অস্ত্র নিয়ে বেরিয়ে পড়, আজকেই কুইনের শেষ রাত হবে। অপরদিকে কুইন এসে জানতে পারে ওর প্রিয় লোককে কিংয়ের ডান হাত রাশেদ এখানে হামলা করে শাকিলকে মেরে ফেলে গেছে, কিন্তু শাকিল মরার আগে রাশেদকে গুলি করে মেরে ফেলে। এই খবর শুনে কুইনের চোখ দিয়ে পানি পড়ে যায়। তাই কুইনও সিদ্ধান্ত নেয় কিংয়ের সাথে যুদ্ধ করে ওকে মেরে ফেলবে। তাই কুইনও ওর সব লোকদের নিয়ে বেরিয়ে পড়ে। ওরা দুজনেই তাদের লোকদের নিয়ে আসার সময় রাস্তায় দেখা হয় ওদের। ওখান থেকে ওরা গাড়ি থেকে নেমে একজন আরেকজনের উপর গুলি করতে থাকে। এইভাবে অনেকক্ষণ পর কিংয়ের লোকেরা সব মারা যায়। তার সাথে কুইন ছাড়া ওর দলের সবাই মারা যায়। তাই এবার কুইন ও কিংয়ের দুজন বের হয়ে আসে, পিস্তল তাক করে। কি দোষ করেছিল আমার লোক শাকিল যে তোর লোক ওকে মেরেছিল? আমি জানি না কেন রাশেদ এভাবে আমাদের লোকের উপর হামলা করবে। তাছাড়া আমার বিয়ের জন্য আমি 15 দিনের মতো যোগাযোগ করতে পারিনি। ওই সময় হয়তো তারা দুজনের মধ্যে শত্রুতা বাড়িয়েছিল। তাও হতে পারে, আমারও বিয়ে হয়েছিল বলে কিছু জানতে পারিনি, কিন্তু এখন তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। আমার একটা কথা আছে, যেহেতু আমরা দুজনেই বিবাহিত, তাই দুজনেরই উচিত এই পথ ছেড়ে দেওয়া। কারণ আমাদের কোনো লোকই আর বেঁচে নেই, শুধু আমরা দুজন ছাড়া। তাই আমাদের নিজের ক্ষতি না করাই ভালো। আমরাও হয়তো মারামারি করে দুজনেই হয়তো মারা যাব, কিন্তু বাড়িতে আমার বউ আছে, আপনার স্বামী আছে। তাই ভেবে দেখেন, আমরা মারামারি করে দুজনেই মারা গেলে ওদের কি হবে? তাই আমরা দুজনেই এখান থেকে চলে যাই। আপনি ঠিকই বলেছেন, আমি আমার স্বামীর জন্য হলেও বেঁচে থাকতে চাই। তাই আমার শত্রুতা এখানেই শেষ করতেছি। তবে যাওয়ার আগে কি আমরা একজন আরেকজনের মুখটা দেখতে পারি কি? ওকে, যেহেতু সব শেষ, তাই শেষমেশ না হয় নিজেদের মুখটা দেখে নিই। ওরা নিজের মুখটা দেখে একে অপরের কাছে এসে জড়িয়ে ধরল, কেননা কিং হচ্ছে আকাশ আর কুইন হচ্ছে ইরা। আর একটু হলে তো। হ্যাঁ, তাহলে তো অনেক কিছু হয়ে যেত বলে দুজনে কান্না করে দেয়। আর এই কান্না করার মধ্য দিয়ে শেষ হয়ে গেল কিং আর কুইনের সব কাহিনী। গল্পটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সমাপ্ত।